সম্মানিত সহকর্মী, সালাম আলাইকুম। এই স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা জানেন আজকের এই ট্রেনিং সেশনের নাম অ্যাডভান্স ডাটাবেজ অপটিমাইজেশন অ্যান্ড এসকিউএল কোয়ারি টিউনিং। এবং আজকের এই সেশনে বিভিন্ন টিমের সদস্যবৃন্দ জয়েন করেছেন। তো এটা দেখে খুব ভালোই লাগছে, কারণ হয়তো মনে করছেন আপনাদের সবার জন্য এই ট্রেনিংটা জরুরি। যে যে পজিশনে কাজ করেন না কেন বা যে টিমে কাজ করেন না কেন, ডাটাবেজ ডাটাবেজ বা মাইস্কুয়েল শেখাটা অনেকের ক্ষেত্রে মনে হয়েছে জরুরি, যার কারণে অনেকে জয়েন করেছেন। এই কারণে সবাইকে অভিনন্দন। আমরা এর আগে কয়েকটি বেসিক বা ফান্ডামেন্টাল ডাটাবেস কোর্সের আয়োজন করেছিলাম। তো সেখানেও আপনারা অনেকেই জয়েন করেছিলেন স্বতঃস্ফূর্তভাবে। আজকের এই অ্যাডভান্স ডাটাবেস ট্রেনিং শুরু হচ্ছে, এবং এই ট্রেনিং এর মোট 4টি সেশন হবে। তার মধ্যে আজকে এই সেশনটি প্রথম সেশন। আর সেশনের শুরুতেই উল্লেখ করেছেন যে আপনাদের উদ্দেশ্য কমন দুটো ইনস্ট্রাকশন রয়েছে, আশা করি আপনারা ফলো করবেন। যে সবাই মোবাইল থেকে জয়েন না করে কম্পিউটার বা ল্যাপটপ থেকে জয়েন করবেন। পাশাপাশি ডিবি ক্লায়েন্ট, যাদের ডিবি ক্লায়েন্ট নাই, ডিবি ক্লায়েন্ট যে কোনো একটা ডিবি ক্লায়েন্ট অবশ্যই চেষ্টা করেন। আমরা কথা বলতে বলতে আপনারা ডাউনলোড করে ইনস্টল করা, যাদের নাই এখনো। আমরা অত্যন্ত সৌভাগ্যবান যে আজকে আমাদের মাঝে এই ট্রেনিং সেশনে স্পিকার হিসেবে উপস্থিত আছেন আমাদের সবার শ্রদ্ধেয় জনাব মোহাম্মদ আশরাফুজ্জামান, হেড অফ অ্যাপ্লিকেশন। এবং আশরাফ ভাইকে আজকের এই সেশনটি পরিচালনা করার জন্য, আপনাকে জয়েন করার জন্য আমরা অত্যন্ত গর্ববোধ করছি। কারণ আপনারা জানেন যে আমরা যে যে টিম থেকে কাজ করি না কেন, যখন কোনো ডাটাবেজ রিলেটেড কোনো ট্রাবল শুটিং এ গিয়ে আটকে যায়, আমরা আশরাফ ভাইয়ের সহযোগিতা নিয়ে সামনের দিকে আগাই। এবং আমি মনে করি দীর্ঘদিন দীর্ঘদিনের ওনার এই ডাটাবেজ রিলেটেড অভিজ্ঞতা রয়েছেন কাজের। এবং আমাদের যতগুলো প্রজেক্ট রয়েছে, প্রত্যেকটা প্রজেক্টে আমি মনে করি তার ছোঁয়া রয়েছে। যে কোনো ধরনের অ্যাডভান্স ট্রাবল শুটিং এ উনি সহযোগিতা করেন সবাইকে। তো ওনার এই সেশন, 4টি সেশন থেকে আপনারা যদি 4টি সেশনেই অংশগ্রহণ করেন এবং মনোযোগ সহকারে অ্যাটেন্ড করেন, আমরা মনে করি যে আপনারা এই সেশন থেকে অবশ্যই কিছু না কিছু শিখতে পারবেন, এবং আপনারা যথেষ্ট উপকৃত হবেন। কাজে অবশ্যই সবাই আজকে সেশন পুরোটাই থাকার চেষ্টা করবেন, এবং বাকি 3টা সেশনও সময় মতো অংশগ্রহণ করবেন। এবং আজকের এই সেশনে প্রেজেন্টেশন মানে দিবেন, পাশাপাশি কিছু হ্যান্ডস অন প্র্যাকটিসও করাবেন। সবাই প্রস্তুত থাকবে, এবং মাঝামাঝি হয়তো কিছু প্রশ্ন করবেন স্পিকার আপনাদেরকে। হ্যাঁ, যে কতটুকু শিখলেন, দেখা যাচ্ছে যে কিছু প্রেজেন্টেশন হবে, ওর মধ্যেই থেকে প্রশ্ন করা হবে। না হলে তো বোঝা যাবে না যে আপনি সেশনের মধ্যে আছেন, যেহেতু অনলাইন সেশন। সরাসরি ট্রেনিং সেশনে হলে দেখা যাচ্ছে আপনি সামনাসামনি বসলেন, সেখানে কে ঘুমাচ্ছে না কে জেগে আছে নাকি মনোযোগ আছে বোঝা যায়। কিন্তু অনলাইন সেশনে সেটা বোঝা যায় না। এই কারণেই আমরা প্রশ্ন করব, এবং সবাইকে 100% মনোযোগ থাকতে হবে। আর কারো যদি জরুরি কাজ থাকে বা মনে হয় যে না সেশনে আপনি 100% কন্ট্রিবিউট করতে পারবেন না, তাহলে আমার মনে হয় খুব একটা জরুরি না আপনার সেশনে অংশগ্রহণ করা। প্রশ্ন করা হবে, উত্তর দিতে হবে সময় মতো, এবং যাকে প্রশ্ন করা হবে তাকে উত্তর দিতে হবে। কারণ এটা আমাদের এই ট্রেনিং স্কিল ডেভেলপমেন্টের একটা পার্ট। পাশাপাশি আমরা সেশন শেষে প্রত্যেকটা সেশন শেষে আমরা ফিডব্যাক ফর্ম শেয়ার করব। ফিডব্যাকের উত্তর দিবেন আপনারা সময় মতো। এবং সর্বশেষে আমাদের রিকোয়েস্ট থাকবে আশরাফ ভাইয়ের কাছে যে উনি আপনাদের এই 4টা সেশনে একটা অ্যাসেসমেন্ট নেবেন, হ্যান্ডস অন প্র্যাকটিক্যাল কিছু হয়তো আপনাদেরকে প্রশ্ন করবেন, বা দেখা যাচ্ছে একটা আহ, হয়তো প্র্যাকটিক্যালি কোনো প্রজেক্ট রিলেটেড কিছু করতে দিবেন, যেটা আপনারা জমা দিলে তারপরে আমরা তাদের মূল্যায়ন করব, এবং সর্বশেষে একটা সার্টিফিকেটের আয়োজন করব। যাই হোক, কথা আমি না বাড়াই, আমি চলে যাচ্ছি সরাসরি আমাদের আজকের এই সেশনের স্পিকার মোহাম্মদ আশরাফুজ্জামান ভাইয়ের কাছে। আহ আশরাফ ভাই, আপনি কাইন্ডলি শুরু করতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। শুনতে পাচ্ছেন সবাই? জি, ওয়ালাইকুম জি আসসালাম। ভাই, শুনতে পাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। আহ, মানে আমার অডিওতে কোনো ইন্টারাপশন হচ্ছে তাহলে বলতে পারেন, ঠিক করবো। জি না, জি না, হ্যাঁ স্পষ্ট বোঝা যাচ্ছে। ওকে, ফাইন। আচ্ছা, আমি মিঠু সাহেব খুব গুরুত্বপূর্ণ কথা বললেন। আমি আসলে
একটা অনেকদিন পর আসলে আপনাদের সাথে সেশন করতেছি। এটা আসলে ট্রেনিং বলতে আমি রাজি না। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি ভাই, দেখা যাচ্ছে। আচ্ছা, এখানে আসলে আমি ট্রেনিং বলতে রাজি না, এটার জন্য বলতেছি আমি সবাই সবার থেকে শিখবো আসলে। তো এখানে ওই যে যে শুধু ট্রেনার বলবে ট্রেনার শিখবে এটা না। আর মিঠু সাহেব যথার্থই বলেছেন যে এই ট্রেনিংটা আসলে এটা হচ্ছে একটা ছেড়ে দিয়ে আরেকটা কিন্তু আপনি ধরতে পারবেন না। হয়তো বা কতটুকু এখানে ই করতে পারবো জানি না। অনেকেই এটা অনেক কিছু জানেন, বাট তারপর আমরা চেষ্টা করবো এটা একটু বোঝানোর। অ্যাকচুয়ালি এই ট্রেনিংটা অর্গানাইজ করা হয়েছে একটা স্পেসিফিক একটা কিছু পার্সনের জন্য, আহ, যারা আসলে ডিরেক্টলি ডাটা নিয়ে কাজ করে, ইটিএল এক্সপার্ট অথবা অ্যানালিস্ট অথবা এমআইএস নিয়ে কাজ করে, তাদের জন্য। অ্যাকচুয়ালি বাই ডিফল্ট আমরা যারাই কাজ করি, সাপোর্টে যে কাজ করি, ওনারও এটা দরকার আছে। কেন দরকার আছে? ডিরেক্টলি তো ওনার নামটা লেখা হয় নাই, কিন্তু ওনাকেও তো ডাটাটা বুঝতে হয়। আমাদের এই ট্রেনিং প্রোগ্রামটার যেটা ছিল, আমরা একটু কোর্স ইসে চলে যাই। অবজেক্টিভটা ছিল যে আন্ডারস্ট্যান্ড ডাটাবেজ ইঞ্জিন, ইন্টারনাল এক্সিকিউশন ফ্লো, diagnostic resolve performance bottleneck, understand how SQL query parsed, optimize। তারপর ইন্ডেক্সিং, এই ট্রেনিং এর সবচেয়ে বড় বেশি আলোচনা হবে ইন্ডেক্সিং এবং পারফরমেন্স নিয়ে। এই জিনিসটা আপনারা একটু ইয়ে রাখেন, বারবার এই একই কথা আসবে, ইন্ডেক্সিং পারফরমেন্স। আমরা হয়তো এটা এটা অ্যাডভান্স লেভেল করছি, আমরা অ্যাডভান্স আর একটা অ্যাডভান্স লেভেল পরবর্তীতে করার চেষ্টা করব। টোটাল সেশন হবে আমাদের চারটা, প্রতিটা সেশন হচ্ছে 2.5 ঘন্টা করে। তার মানে এখন 2:30টায় শুরু হলো, 5টা পর্যন্ত চলবে। যদি এটা দেওয়া আছে আমি চেষ্টা করবো 4:30টার ভিতরে শেষ করার। এবং এই ট্রেনিং এর মাঝখানে আপনারা ব্রেক পাবেন, 3:30টায় একটা ব্রেক পাবেন 10 মিনিটস এর। 10 মিনিটস মানে কিন্তু 10 মিনিটস, 10 মিনিটস মানে যদি 11 মিনিটস হয়, আমরা কিন্তু ওই পরে কিন্তু তখন আর কাউকে ঢুকতে দিব না। এখানে তো আসলে পার্টিসিপেন্ট সবাই চলে এসেছেন, তাই না তৌফিকা? আহ, জি ভাইয়া, কিছু মানুষ এখনো জয়েন করেনি, তবে বেশিরভাগই জয়েন করেছেন। অ্যাটেন্ডেন্স কত পার্সেন্ট? কতজন টোটালি করছিলেন? ভাইয়া, আমাদের টোটাল এনরোলমেন্ট ছিল 46 জন, এর মধ্যে এখন আছে 34 জন। 34 জন আছে। আচ্ছা। আমরা আমি যেহেতু মানে শুরু করি না এখনো, তাইলে মানে যেহেতু আমি ইন্ট্রোডাকশনে যাচ্ছি, এটা আসলে সবার না জানলে সমস্যা নাই। আপনি 2:45 পর্যন্ত ই করবেন, এন্ট্রি করবেন, তারপর আর এন্ট্রি করবেন না কাউকে। ওকে ভাইয়া। ঠিক আছে? তার মানে দুইটা হ্যাঁ, পঁয়তাল্লিশের পরে যে এন্ট্রি করবে সে আসলে আমাদের কাজের থেকে নষ্ট বেশি করবে। ঠিক আছে ভাইয়া। ওকে। আমাদের প্রি রিকুইজিট ছিল যে আন্ডারস্ট্যান্ডিং অফ এসকিউএল, যে সিলেক্ট জয়েন্ট সাব কোয়েরিজ এবং আছে এগুলো, বেসিক নলেজ এন্ড ডাটাবেস স্কিমা ডিজাইন। তারপর ফ্যামিলিয়ারিটি ছিল হচ্ছে, আমরা 3 ধরনের ডাটাবেসকে বেস রেখে কাজ করছি: পোস্টজিআরই, পোস্টগ্রেস এসকিউএল, মাইএসকিউএল এবং এসকিউএল সার্ভার এনভায়রনমেন্ট নিয়ে। তাহলে আমি আশা করব এখানে যারা আছেন সবাই মোটামুটি আপনারা এই ডাটাবেস যারা এসকিউএল সম্বন্ধে ওয়াকিবহাল, তাই নাকি? এরকম এমন কি কেউ আছেন যে এটা নিয়ে ওয়াকিবহাল না? কেউ কি আছেন যে ওয়াকিবহাল না এটা মানে ডাটাবেস নিয়ে? আমি একটু জয়ের কাছে চলে যাই, জয় মজুমদার। জি ভাইয়া। হ্যাঁ, আপনি কি মানে জানেন যে সাব কুয়েরি কাকে বলে আর জয়েন কাকে বলে, জানেন এটা? আচ্ছা, ঠিক আছে। বোঝা গেল আমরা কোশ্চেনের উত্তর পেয়ে গেছি না বললেও। কারণ কি, এখানে ট্রেনিং এ বসে থেকে কিন্তু লাভ নাই। কারণ এই আগের ট্রেনিং গুলোতে ছিল হচ্ছে যে আপনি ট্রেনিং এ পার্টিসিপেশন করলে পরে একটা সার্টিফিকেট পাবেন। আমি মিঠুকে ইয়ে দেবো, মিঠু তৌফিক আপনাদেরকে বলবো, এই ট্রেনিং এ যারা পাস না করবে তাদেরকে সার্টিফিকেট দেবো না আমরা। ধন্যবাদ। আমি একটু সামনে আগাই। আহ, আমাদের মোটত 7টা মডিউল আছে এই ট্রেনিং এর। প্রথম মডিউলে আমরা শিখবো হচ্ছে ডাটাবেজ ইঞ্জিন, ইন্টারনাল ইস্যুগুলো। তারপর সেকেন্ড শিখবো আছে ইন্ডেক্সিং ফর পারফরমেন্স।
থার্ড শিখবো হচ্ছে অ্যাডভান্স কোয়েরি অপটিমাইজেশন। ফোর্থে শিখবো হচ্ছে স্কিমা ডাটা ডিজাইন অপটিমাইজেশন। 5 নম্বর মডিউল আমাদের আছে ডাটাবেজ ইঞ্জিন টিউনিং। 6 নম্বর আছে প্রোফাইলিং অ্যান্ড মনিটরিং। 7 নম্বর টেবিল শুটিং কেস স্টাডিজ। আপনারা তো সবাই শুনতে পেয়েছেন পেয়েছেন না, দেখতে পাচ্ছেন? জি ভাইয়া, দেখতে পাচ্ছি। হ্যালো। ওকে। এই 7টা মডিউল করবো আজকে। আমরা শিখবো মূলত হচ্ছে ডাটাবেজ ইঞ্জিন ইন্টারনাল এবং ইন্ডেক্সিং ফর পারফরমেন্স। এই 2টা মডিউল আমরা আজকে এখান থেকে শেখার চেষ্টা করব। ঠিক আছে। এখন অ্যাকচুয়ালি আমাদের ক্যাপিস্টোন প্রজেক্ট সবাইকে করতে হবে এই ট্রেনিং সেশন। অপটিমাইজের সোলো ডাটাবেজ অ্যাপ্লিকেশন আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। এই ডাটাবেজ হয়তো আপনার কাছে থাকতে পারে অথবা আমরাও দিয়ে দিতে পারি স্ট্রাকচার। সোলো কোয়েরিকে আপনাকে রিজলভ করে দিতে হতে পারে। হ্যাঁ। এবং আমাকে ইন্ডেক্স রিরাইট কোয়েরিজ এবং কনফিগারেশন টিউন করে দিতে হতে পারে। এই ধরনের কিছু আমরা টাস্ক দিব যাতে আপনারা নিজেরা এটা করতে পারেন। এটাই হচ্ছে আলটিমেটলি গোল, যে এই মানে আমাদের সেশনটার পরে আমরা যাতে নিজেরা ডিবি নিয়ে কাজ করতে পারি। এটাই হচ্ছে আমাদের মূলত গোল। এখানে টুলস টেকনোলজি ইউজের ক্ষেত্রে আমরা দেখতেছি যে ডাটাবেস সাধারণত পোস্টগ্রেস এসকিউএল, মাইএসকিউএল, এসকিউএল সার্ভার। প্রোফাইলার সম্বন্ধে আমরা যদি ডিবিএবার ইউজ করতে পারি, কুয়েরি স্টোর এবং বিভিন্ন ধরনের ক্লায়েন্ট আছে ইউজ করতে পারি। ভিজুয়ালাইজেশন গাফানা এবং পিজি বেজার অথবা আমরা ইনসাইড ডিবি আমাদের আছে, ওটা দিয়ে আপনার চাইলে ভিজুয়ালাইজেশন দেখাতে পারেন। তো মোটামুটি এইটুক ছিল হচ্ছে আমাদের ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশন নিয়ে কি কারো কোনো কোশ্চেন আছে? হ্যালো। হ্যালো, কেউ কথা বলেন না তাই নাকি? ভাইয়া আমি আপনার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছি। আমাদের পার্টিসিপেন্ট যারা না আছেন তো তাদের ভাইয়া, কাছে অনুরোধ ইন্ট্রোডাকশন করবো যে নিয়ে। আপনারা রেসপন্স করবেন। হ্যাঁ বলুন, জহির বলুন। না ভাইয়া, ইন্ট্রোডাকশন নিয়ে আপনি যেটা বললেন এটাতে তেমন জিজ্ঞাসার কিছু নাই, মোটামুটি বুঝতে পেরেছি। আচ্ছা, রোড ম্যাপটা কি বোঝা গেল যে আমরা কোন দিকে এগিয়ে যাচ্ছি? জি ভাইয়া। বুঝতে পারলেন না এমন কেউ কি আছেন? সাদিকা রহমান, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যালো। তৌফিকা, এই যে যাদের নাম বলে রেসপন্স করতেছেন এদেরকে আসলে ট্রেনিং এ থাকার দরকার আছে। ভাইয়া আমি পয়েন্ট করে রাখছি যে কারা রেসপন্স করছে করে না। রাখেন, যারা রেসপন্স করতেছে না তাদের নাম নোট করে রাখেন। আবার মানে আরেকটা যারা কথা, আমরা আমরা যেটা ধারণা করি যে যাদের নাম বলতেছি রেসপন্স করতেছে না তারা আসলে এখানে নাই। তারেক সাহেব, আপনি আছেন এখানে? জি ভাইয়া। ওকে, ফাইন। আচ্ছা, এই যে আমরা যে আপনি কি আলটিমেটলি গোলটা বুঝতে পেরেছেন যে ট্রেনিং শেষে আমাদের অর্জনটা কি হবে? জি ভাইয়া, বলুন তো একটু শুনি। আমাদের হচ্ছে ডাটাবেসটা আমরা আজকে তো হচ্ছে মেইন ফোকাস হচ্ছে টিউনিং এর দিকে ফোকাস আর কি, যে হচ্ছে ডাটাবেস কিভাবে ইটি করা যায় আর কি সেটা। গুড, থ্যাংক ইউ। তাহলে আমরা ঢুকি। যদি কেউ কিছু, কারোর যদি কোনো কোশ্চেন না থাকে আমরা মূল ট্রেনিং এ ঢুকি, তাই নয় কি? ও, ফয়দুল্লাহ শাহিন আছেন। হাবিব আছেন নাকি? না হাবিব ভাই এখনো জয়েন করেনি ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। ফয়দুল্লাহ শাহিন আছেন আপনি? হ্যাঁ হ্যাঁ, জামান ভাই আছেন জি জি দেখতেছি। ভাইয়া। আসসালামু আলাইকুম। জামান ভাই আছেন? হুম। আচ্ছা, এই ট্রেনিং কি রেকর্ড হচ্ছে নাকি? জি ভাইয়া, রেকর্ড হচ্ছে। আচ্ছা, তাহলে ইন্ডিভিজুয়াল রেকর্ডের দরকার নাই, একজন রেকর্ড করলে আপনি রেকর্ডটাই করে দিয়েন। ধন্যবাদ। আসলে আমরা এই তো ইয়ে শুরু করি, মেন সেশনটা আমরা শুরু করি। অনেকক্ষণ বসে আছে। আচ্ছা, প্রথম সেশন এসে আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? না না ভাইয়া, স্ক্রিন আপনার শেয়ার হয়নি, স্ক্রিন দেখা স্ক্রিন শেয়ার হয়নি ভাই। এক মিনিট। এখন কি দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, এখন দেখা যাচ্ছে। ফুল স্ক্রিন না? ওকে, থ্যাংক ইউ। জি জি। আচ্ছা, আমাদের প্রথম মডিউলটা শুরু হচ্ছে আলহামদুলিল্লাহ, যে আমাদের মূল ট্রেনিং ছিল হচ্ছে যে অ্যাডভান্স ডাটাবেস
অ্যান্ড এসকিউএল কোয়েরি অপটিমাইজেশন। অ্যাকচুয়ালি আমরা ডাটাবেজ অপটিমাইজেশন যাব। প্রথম মডিউলে ছিল আছে ডাটাবেজ ইঞ্জিন ইন্টারনাল। ডাটাবেজ ইঞ্জিন ইন্টারনাল আসলে কি হয়, কি শিখবো, যে এখানে আমরা শিখবো কোয়েরি কিভাবে পার্স হয়, কিভাবে অপটিমাইজ হয় এবং এক্সিকিউট করে। অবজেক্টিভ হচ্ছে আন্ডারস্ট্যান্ড হাউ এ ডাটাবেস প্রসেসেস এসকিউএল কোয়েরিজ, কিভাবে এসকিউএল কোয়েরিজ প্রসেস করে, যেটা আমাদের মেন চ্যালেঞ্জ বর্তমানে। এক্সপ্লোর কি কম্পোনেন্টস, পার্সার, অপটিমাইজার, এক্সিকিউটর। লার্ন হাউ টু কস্ট অপটিমাইজ ওয়ার্ক, আরসে ইন্টারপ্রেট ফর এক্সিকিউশন প্ল্যানস ফর পারফরমেন্স টিউনিং। এটা হচ্ছে আসলে আমাদের অবজেক্টিভ। তা আমরা যদি যাই ফার্স্টেই আসি এখানে, যে দ্য লাইফ সাইকেল অফ দ্য এসকিউএল কোয়েরি। এসকিউএল কোয়েরি একটা লাইফ সাইকেল আছে, সবকিছু একটা লাইফ সাইকেল আছে না? এসকিউএল কোয়েরি একটা লাইফ সাইকেল আছে, সবকিছু লাইফ সাইকেল আছে না একটা? হ্যালো। জি ভাই। এসকিউএল কোয়েরিতে আমরা কি করি আসলে? এসকিউএল কোয়েরি কি আমাদের? আলটিমেটলি এটা কোয়েরি চালাই রেজাল্ট সেটের জন্য, তাই না? তাই কি? জি 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 ভাই। জি ভাই। ওকে। আচ্ছা, এসকিউএল কোয়েরিতে যদি আমরা বলি যে এটা রেজাল্ট সেটের জন্য চালাই, সে কোয়েরিটা ফার্স্ট হচ্ছে আমরা লিখি, লেখার পর এটা পার্স হয়, পার্স হওয়ার পর এটা প্রয়োজন লাগলে অপটিমাইজ হতে পারে, তারপরে এক্সিকিউট হয়। অপটিমাইজ সবসময় যে লাগবে তা না, কিন্তু আমরা কোয়েরিটা লিখবোই অপটিমাইজড ওয়েতে, তাই না? পার্সিং এ কি করে? পার্সিং এ সে ভ্যালিডেট করে সিনট্যাক্স এবং তার সিমান্টিকটা চেক করে যে ঠিক আছে নাকি। যদি না থাকে সে ইরর জেনারেট করে। অপটিমাইজেশন কি করে? বেস্ট পসিবল এক্সিকিউশন প্ল্যানটা করে। যেমন কিছু কোয়েরি রান করতে অনেক সময় লাগে, কিছু কোয়েরি রান করতে কম সময় লাগে। যদি অপটিমাইজ কোয়েরি হয় অনেক কম সময় লাগে। আর যত আমরা সাব কোয়েরি ইউজ করি ডাটাবেজের পারফরমেন্স তত বেড়ে যায়। এবং আপনারা কি জানেন এই যে কোয়েরি রান হইতে যে বেশি সময় লাগে, এই বেশি সময় লাগার জন্য দায়ী কে? এটা কি কেউ জানেন? জয়কুমার মজুমদার, আপনি কি জানেন যে কোয়েরি চালাইতে বেশি সময় লাগে কেন? না ভাই, এটা আমি বলতে পারবো না। ওকে, কাজী আশরাফ। না হ্যাঁ ভাই, আমি আমি বলবো। না, আমি জিজ্ঞেস করছি, যাকে জিজ্ঞেস করবো সে বলবেন। খালেদ সাইফুল্লাহ সাদি, আপনি বলতে পারবেন যে কোয়েরি না ভাই, এক্সিকিউট হইতে বেশি সময় লাগে কেন? ওকে। বলতে পারতেছি না ভাই। আচ্ছা, জহিরুল বলতে পারবেন? আচ্ছা, আমি একটা ওপেন না কোশ্চেন করি। ভাইয়া। সেটা হচ্ছে এসকিউএল কোয়েরি, সিনিয়ররা বলবেন না, মানে আমি বলতেছি মিড লেভেল যারা, এসকিউএল কোয়েরি কি জিনিস ধারণা নাই কার? আসলে এই ট্রেনিং এ তাকে থাকার দরকার নাই, কারণ কি, যে এসকিউএল কোয়েরি ধারণা নাই উনি এখান থেকে কিছু পাঠোদ্ধার করতে পারবেন না, সময়টা আপনার নষ্ট হবে। আমি আবারও আবেদন জানাচ্ছি। আচ্ছা, গেলাম, ঠিক আছে, আমি আবার একটু কন্টিনিউ করি। আমাদের হচ্ছে আহ, এই যেটা হচ্ছে আমরা ছিলাম অপটিমাইজ জেনারেট বেস্ট পসিবল এক্সিকিউশন প্ল্যান। তা এক্সিকিউশন প্ল্যানে ধরে নিয়ে আমরা একটা মানে মোটামুটি একটা চিন্তা নিয়ে কাজ করি যে 1 সেকেন্ডের কম বেশি সময় দিয়ে যদি কোনো কোয়েরি চলে, দ্যাটস এসকিউএল কোয়েরিজ আর নট দ্য অপটিমাইজড কোয়েরি। দ্যাট আইদার দ্যাট কোয়েরি শুড বি অপটিমাইজড অর দ্য ডিবি শুড বি অপটিমাইজড। এক্সিকিউশন, অ্যাকচুয়াল এক্সিকিউশন কি করে, যে আপনার প্ল্যান অনুযায়ী, যে আপনি মানে যে প্ল্যান করলেন, এক্সিকিউশন প্ল্যান করলেন, সেই প্ল্যান অনুযায়ী আপনাকে সে ডাটা ফেস করে এবং ফাইনালি আপনাকে রেজাল্ট দেখায়। এটাই আসলে এসকিউএল কোয়েরির লাইফ সাইকেল। এবং আমরা এখন যতটুকু কথা বলবো এই লাইফ সাইকেল নিয়ে কথা বলবো। আহ, এটা নিয়ে কি কারো কোনো কোশ্চেন আছে? কেউ কিছু জানতে চান? ভাই পার্সারটা আরেকটু জানতে চাচ্ছিলাম। পার্সারটা কি? ওকে, পার্সন পার্সন নিয়ে আমরা ডিটেলসে যাচ্ছি সামনে। পার্সিং আর কি। আচ্ছা, আমাদের ইনসাইট দ্য ডাটাবেজ ইঞ্জিন, এটা সে দ্য লাইফ সাইকেল অফ এসকিউএল কোয়েরি। এটার মেন যে কম্পোনেন্ট হচ্ছে পার্সার, অপটিমাইজার, এক্সিকিউটর, স্টোরেজ ইঞ্জিন। পার্সারটা কি জিনিস? আমি এক্সকিউএলি পার্সারটা সবাই জানতে চাইবেন এখানে। অপটিমাইজার সবাই বুঝেন, এক্সিকিউটরও বুঝেন, স্টোরেজ ইঞ্জিনও বুঝেন। পার্সারটা নিয়ে আমি বলতে চেয়েছি এখানে যে ব্রেক এসকিউএল ইনটু দ্য টোকেন এন্ড বিল্ডস এ পার্স ট্রি। এটা আমি আর একটু ডিটেলসে যাব। নর্মালি হয় কি, যে যদি আমরা যে মেন কম্পোনেন্টে যাই, যে একটা ক্লায়েন্ট কানেক্ট করে আছে এসকিউএল ইঞ্জিনের সাথে, এবং সে একটা স্টোরেজ ইঞ্জিন অথবা ডিস্কে সে ডাটাটা প্রোভাইড করে।
প্রথমে এসেছে পার্সার। তা পার্সার কি করে? আমরা ফার্স্টেই বললাম হচ্ছে কি, পার্সার ব্রেকস এসকিউএল। আমি যে এসকিউএলটা লিখি ওই এসকিউএল থেকে সে ব্রেক করে, কিসের ক্ষুদ্র ক্ষুদ্র টোকেনে ব্রেক করে, এবং একটা পার্স ট্রি তৈরি করে। যেমন দেখেন কিভাবে করে সেটা একটু আমি দেখাই। আমি একটা কোয়েরি লিখলাম, সিলেক্ট নেম এস ফ্রম ইউজার্স হোয়ার এস গ্রেটার দেন 30। এটা হচ্ছে ছিল আমার কোয়েরিটা মূল। পার্সার কি করলো? সে কি করলো, যে এই এসকিউএলটা কি, এটা একটা সিলেক্ট কোয়েরি। সে কি করবে, তার একটা পার্ট হচ্ছে নেম এস দেবে, ফ্রম একটা ইয়েটা ধরে নিল সে, এবং কোথা থেকে, ইউজার থেকে হোয়ার এস এত, মানে এই যে এতগুলো টোকেন সে ডিভাইডেড করে নিল। এটাই হচ্ছে পার্সার। কোশ্চেন করেছিলেন, আপনি উত্তর পেয়েছেন? জি ভাই, পাইছি। ওকে। আপনার কোশ্চেন করার আগে একটু নামটা বলবেন, আমি তো দেখতে পাচ্ছি না আপনাদের। ওকে, কাইন্ডলি। এখন অ্যাকচুয়ালি পার্সের ক্ষেত্রে কি কি করে, সেটা হচ্ছে লেক্সিক্যাল অ্যানালাইসিস করে পার্সারটা। আমি যেটা বললাম এটা হচ্ছে লেক্সিক্যাল অ্যানালাইসিস। সে টোকেনাইজ করে এবং এসকিউএল কমান্ড তৈরি করে। সিনট্যাক্স চেক করে সে, যে আপনি রাইট সিনট্যাক্স লিখেছেন নাকি রং সিনট্যাক্স লিখেছেন। সিমান্টিক্স চেক করে। সিমান্টিক্স চেকিং বলতে বোঝাচ্ছে আসলে ভেরিফাই ডাটাবেস টেবিল, মানে আপনি যা লিখতেছেন ওটা আছে নাকি, ওই কলাম এক্সিস্ট করে নাকি, এবং আদৌ এক্সিস্ট করলে ওই কলামে আপনার পারমিশন আছে নাকি। আপনার পারমিশন বলতে আপনি যে ইউজারদের কানেক্টেড ওইটা পারমিশন আছে নাকি। এবং পার্স ট্রি আউটপুট সে লজিক্যাল রিপ্রেজেন্টেশন অফ দ্য কোয়েরি। এবং অ্যাকচুয়ালি আমরা যাই করি, যে ক্লায়েন্ট দিয়ে কাজ করি, এরা শুধু ডাটা নিয়ে কাজ করি, ভিজুয়ালাইজেশন খুব উন্নত করতে পারি আমরা, এরকম টুলস আমরা খুব কম ইউজ করি। হয়তো সেক্ষেত্রে বিআই অথবা আমাদের অ্যানালিটিক্স টুল লাগে। আমরা ওদিকে পড়ে যাচ্ছি। আমি যদি লজিক্যালি ডাটাবেস থেকে আউটপুট বের করতে পারি, তাহলে এটা ভিজুয়ালাইজেশন করা হচ্ছে অন্য একটা ব্যাপার, এটা কোনো ইস্যু না। এইটুকু নিয়ে কি, আমি ডাটা পার্সিং নিয়ে কারো কোনো কোশ্চেন যদি না থাকে, আমি নেক্সট স্টেপে চলে যাব। আছে কি কারো কোশ্চেন? ওকে, থ্যাংক ইউ। এখন আসি আমি অপটিমাইজের দিকে। কোয়েরি অপটিমাইজেশন ফেজ। কোয়েরি অপটিমাইজেশন ফেজে সে কি করে? আমাদের মেইন গোল আছে ফাইন্ড দ্য লোয়েস্ট কস্ট এক্সিকিউশন প্ল্যান। এবার আছে, অনেকেরই মনে কোশ্চেন আসবে যে কস্ট, আবার এখানে আমি কাজ করতেছি, কস্ট আবার কি জিনিস, আমি তো টাকা দিচ্ছি পরে। এই কোশ্চেন কি কারো আছে এখানে? আপনি যে সময়টাতে দিচ্ছেন, এভরি সেকেন্ড অর এভরি মোমেন্ট ইজ দ্য মানি। এভরি মোমেন্ট ইজ দ্য মানি। এটা ভুল করার কোনো কারণ নয়, যে আপনাকে আসলে, আপনি কাজ করতেছেন, নিজে কাজ করলে টাকা লাগে না। সাপোজ আপনি যদি আপনার বাসার কাজ করেন, এখন আপনি একটা জব করেন, যে জবের আপনি ঘন্টা প্রতি পান হচ্ছে কমপক্ষে 5,000 টাকা। কিন্তু আপনি বাসায় একটা 5 ঘন্টা একটা কাজ করলেন, 500 টাকা মিস্ত্রি খরচ বাঁচাইলেন। আপনি কি, এটাকে আপনি গেনার নাকি আপনি লুজার? কেউ বলতে পারবেন? হ্যালো? অবশ্যই লুজার ভাই। গেইনার ভাইয়া। বুঝেন। আমার কথাটা বোঝা যায় নাই নাকি? ভাই গেইনার। গেইনার আপনি, মানে আপনি 5 ঘন্টায়, 1 ঘন্টায় পেতেন হচ্ছে 5,000 টাকা, কিন্তু আচ্ছা ভাইয়া, আপনি এক জায়গায় 500 টাকা। মিস্ত্রি যে 500 টাকা না দিয়ে আপনি নিজে 1 ঘন্টা ধরে ওই কাজটা করলেন। আচ্ছা, সেক্ষেত্রে তো অন্য লুজ একটা কাজ করছি করেন ভাই। বাসায়, লুজার, রাইট? এই জন্য আমি বোঝানোর চেষ্টা করলাম এটাই, যে আমাদের গোল ফাইন্ড লোয়েস্ট কস্ট এক্সিকিউশন প্ল্যান। এক্সিকিউশনটা যত লো কস্ট হবে, লো কস্ট মানে যত দ্রুত হবে, তত আপনার হচ্ছে এটা প্রফিটেবল হবে। অপটিমাইজেশন দুই রকম আছে, রুল বেসড অপটিমাইজার আর একটা আছে কস্ট বেসড অপটিমাইজার। এই দুটা জিনিস আপনারা একটু মনে রাখবেন। সবাই জানে এটা, যদিও ডাটাবেস নিয়ে যারা কাজ করে সবাই এটা জানে, তারপর আমি এটা বলতে চাই, যেটা হচ্ছে রুল বেসড অপটিমাইজার, হচ্ছে কস্ট বেসড অপটিমাইজার। এই দুইটা ডেফিনেশন আমি এখানে দিব। তারপরে কি আছে, যে ইনপুট ফ্যাক্টর আছে টেবিল স্ট্যাটিস্টিক্স, ইন্ডেক্স, জয়েন অর্ডার মেথড, এবং প্রেডিক্টেড ফিল্টার, প্রেডিকেটস এন্ড ফিল্টার যেটা যাবে। এখন হচ্ছে আমাদের, যদি আমরা বলি, আমরা দুইটা মেথড আছে অপটিমাইজেশনের, রুল বেসড অপটিমাইজেশন, কস্ট বেসড অপটিমাইজেশন। আমরা রুল বেসড অপটিমাইজেশন শেখার আগে কস্ট বেসড অপটিমাইজেশনটা কি হয়, এটা হচ্ছে কস্ট বেসড অপটিমাইজেশন। আসলে কি ম্যাট্রিক্স বলতে সিপিইউ কস্ট থাকে, ইনপুট আউটপুটের কস্ট থাকে, নেটওয়ার্কিং কস্ট, কার্ডিনাল এস্টিমেশন, আর প্রসেস থাকে হচ্ছে মাল্টিপল পসিবল প্ল্যান আমরা করতে পারি এখানে এই অপটিমাইজেশন করার জন্য। এস্টিমেট দ্য কস্ট ফর ইচ
আলাদা আলাদা কস্টিং করতে পারি, টোটালও করতে পারি, চুজ দ্য প্ল্যান উইথ মিনিমাল টোটাল কস্ট, এটা করতে পারি। এটার কস্ট বেস যেটা আছে ডিরেক্ট কস্টটা দেখা যায়। বাট আপনি যখন ডাটাবেস তৈরি করেন তখন কিন্তু আপনাকে অপটিমাইজেশনের কথা কিন্তু ফার্স্টে বলাই থাকে, এবং আপনি ওইটা যদি না করেন তখন এই কস্টটাকে সার করতে আপনার কিন্তু প্রজেক্ট ম্যানেজমেন্টের সাথে আবার কনফ্লিক্ট তৈরি হয়ে যায়। যার কারণে আমি রুল বেসটা পরে আনছি। রুল বেসড অপটিমাইজেশন প্ল্যান এটা হচ্ছে একটা অ্যাপ্রোচ, সেটা হচ্ছে ডাটাবেস যখন আপনি ফার্স্ট চুজ করেন তখনই আপনাকে এটা পসিবল অপটিমাইজেশন করতে হয়। যেমন আপনি যখন এটা তৈরি করেন, টেবিল টেবিল তৈরি করার সাথে সাথে তার ইন্ডেক্সিং কি হবে, তার ফিল্ড অ্যাক্টিভিটি গুলো কি হবে, এই ফিল্ড অ্যাক্টিভিটি আমার টেক্সট থাকবে নাকি ভার্কার থাকবে। ভার্কার আর টেক্সট অনেকেই ধরে নিতে পারেন একই রকম জিনিস, তাইলে কেন ভার্কার আর কেন টেক্সট? আবার টেক্সটের ভিতরে মিডিয়াম টেক্সট আছে, লার্জ টেক্সট আছে, এই ধরনের ডাটা রাখে। আবার অনেক সময় দেখা যায় যে আপনি ডাটাবেসের ভিতরে রাখেন হচ্ছে ডেটের ডাটা, টাইম স্ট্যাম্প দিয়েও রাখেন এবং ডেট দিয়েও রাখেন। সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে আপনি টাইম স্ট্যাম্প দিয়ে কেন রাখবেন আর ডেট টাইম দিয়ে কেন? ডেট টাইম টাইম স্ট্যাম্প তো একই রিটার্ন করে, তাহলে কেন রাখবেন? এটাও একটা বিগ ডট কোশ্চেন আর কি। সো এইগুলো আসলে আমার ডিপেন্ড করে হচ্ছে আপনার অপারেশন এবং কি ধরনের অপারেশন চলবে, অপারেশন বুঝে ডাটাবেসটা তৈরি করা। আমরা আনফর্চুনেটলি হলো এটা সত্য যে আমরা আসলে অপারেশনে কি চাই এটা নিয়ে ডাটাবেস তৈরি করি না। ডাটাবেস যখন একটা লার্জ নাম্বার অফ ডাটা ঢুকে যায় তখন আমরা চিন্তা করি যে এই ডাটাবেস তো পারফরমেন্স ভালো না, তাহলে একটা নর্মাল জিনিস আমরা শিখেছি ইন্ডেক্সিং করতে হবে, ইন্ডেক্সিং করলে পর ডাটাবেসটা সোজা হয়ে যাবে। বাট ইন্ডেক্সিং অলরেডি ডাটাবেসকে আবার ভারী করার জন্য কিন্তু নাই। যাই হোক, আমরা সামনে এগিয়ে যাচ্ছি। রুল বেস অপটিমাইজেশন যখন আমরা ডাটা ডিজাইন করবো তখনই অপটিমাইজেশনটা করে দিই, পরে কস্ট বেস অপটিমাইজেশনটা কিন্তু তখন অনেকটা কম লাগে। লাগে না তা বলা চলবে না, কারণ ডিপেন্ডস করে হচ্ছে আপনার এক্সেপশন কি পরিমাণ তৈরি হয়। এটা হচ্ছে অপারেশন র্যাঙ্কিং, কি ম্যাট্রিক্স আছে অপারেশন র্যাঙ্কিং, জয়েন অর্ডার থাকবে এবং প্রেডিকেট টাইপ অফ রেফারেন্স। আমরা রুল বেস অপটিমাইজেশনে আরো থাকে হচ্ছে ইন্ডেক্স টাইপ প্রায়োরিটি পাই ফার্স্টে এবং শর্টিং রুলস গুলো প্রায়োরিটি পাই। প্রসেস সাধারণত পার্স দ্য কোয়েরি, আইডেন্টিফাই পসিবল এক্সেস পাথ, অ্যাপ্লাই দ্য র্যাঙ্কিং রুলস। জয়েন্ট তো একটা মানে কমন একটা ফ্যাক্টর, জেনারেট এক্সিকিউশন প্ল্যান এবং execute করতে হয়। তাই না? আমি যে কথাগুলো বললাম এই কথাগুলো কিন্তু অলরেডি এর ভিতরে সবই আছে, এবং আপনারা এইটা বেশি কষ্ট করা লাগবে না। আপনারা যে কোনো আহ ইসের জিজ্ঞেস করলেই পারবেন, ওই যে এআই যত টুলস আছে অথবা জিপিটি টাইপের, অথবা গুগলকে জিজ্ঞেস করলেও সে কিন্তু আপনার কমপ্লিট একটা প্ল্যান দিয়ে দিবে। অনলি পর আমি একটা জার্গন তৈরি করে দিচ্ছি আর কিছু না। এক্সিকিউশন ফেজ আসলে কি করা হয়, যে আসলে এক্সিকিউট দ্য চুজেন ফিজিক্যাল প্ল্যান, আমরা যে প্ল্যানটা করলাম এটাকে এক্সিকিউট করতে হয়। এটাই মূলত আসলে এক্সিকিউশন প্ল্যানটা। আহ তারপর হচ্ছে এক্সেস পাথ, যে টেবিল স্ক্যান করতে ইন্ডেক্স স্ক্যান করা, ইটিসি ইউজ দ্য এক্সেস পাথ। এটা এক্সিকিউশন ফেজের ভিতরে হচ্ছে এক্সিকিউট দ্য চুজেন ফিজিক্যাল প্ল্যানটা, আপনার প্ল্যানটা একটু যেমন রান করবে, তারপর আপনার টেবিল স্ক্যান করবে এবং ফেজ এন্ড জয়েন্ট ডাটা অ্যাকর্ডিং টু দ্য প্ল্যান নোটেড, রিটার্ন রেজাল্টস টু ক্লায়েন্ট ইন অপটিমাইজড অর্ডার। এবং আপনি যে অর্ডারে ডাটা চাপবেন যে অপটিমাইজড অর্ডারে, এবং সেটাকে আপনাকে রিটার্ন করবে। এটা হচ্ছে এক্সিকিউশন প্ল্যানের কাজ। এখন আপনারা কি ডাটাবেজে দুটা জিনিস জানেন, অ্যানালাইজ এবং এক্সপ্লেইন। এবং এক্সপ্লেন অ্যানালাইজ অনেক সময় সোলো কোয়েরি যেটা হয়, এক্সিকিউশন প্ল্যানটাকে বুঝতে হলে যখন কোয়েরি যে সোলো হয়, সোলো কোয়েরিতে এক্সপ্লেন করলে সে বোঝা যায় যে কত রেকর্ড নিয়ে সে কাজ করতেছে। এটা জাস্ট আমি বললাম, আপনারা কাজ করার সময় এটা করে দেখেন, এটা কাজে লাগবে আপনাদের। ঠিক আছে। আর আরেকটা জিনিস হচ্ছে যে ডাটাবেজের কারেক্ট রেজাল্ট আসতেছে নাকি, রেজাল্ট আসছে নাকি, এটা প্রথম ধাপ হচ্ছে যতগুলো আপনার রেকর্ড আছে এবং অ্যাকচুয়ালি অতগুলো রেকর্ডিং আপনার রিটার্ন দিচ্ছে নাকি। যেমন আমরা তো জয়েন নিয়ে কাজ করি, জয়েন নিয়ে কাজ করলে পরে কিন্তু এখানে আপনাকে রেজাল্ট বেড়ে যেতে পারে, বাড়তে পারে না। আপনার হয়তো রেকর্ড আছে 10,000, আপনাকে রেকর্ড হয়ে গেল হচ্ছে 1 লাখ। হইতে পারে না? এই ঘটনা কি ঘটে না ঘটে না? হ্যালো? জি ভাইয়া, জি ঘটে ভাই, ভাইয়া। জি ভাই, এটা ঘটে। ঘটে। কারণ কি, কিন্তু আপনাকে ওই যে দেখতে হবে বেস ডাটা কোনটা, হোয়াট ইজ দ্য বেস ডাটা। তাহলে আমাকে ফার্স্টে রাখতে হচ্ছে বেস ডাটা। তো অনেকেই দেখি যে আমি কোয়েরি করার সময় লেখা আছে আসলে ওই চাইল্ড টেবিল আগে ধরে তারপর বেস টেবিলে ধরে, তারপর কাঙ্ক্ষিত রেজাল্ট পায় না। বেস টেবিল যেটা যেটা হচ্ছে অনেকের আবার ধারণা বেশি সংখ্যক ডাটা আছে যে টেবিলে সেই টেবিলটাই আমার বেস টেবিল। ইউ আর কমপ্লিটলি রং।
বেশি সংখ্যক ডাটা নয়। আপনাকে বেস টেবিল, আপনি কিসের ডাটা নিচ্ছেন? সাপোজ আপনি একটা ইউজার ইনফরমেশন নিচ্ছেন, ওখানে আছে ইউজার টেবিল আছে, আর একটা আছে আপনার অ্যাটেন্ডেন্স টেবিল। আপনি কোন টেবিলটা আগে নেবেন যখন ইউজার ইনফরমেশন নিচ্ছেন? ইউজার কোন টেবিলটা টেবিলটা আগে আগে নেবেন। নেবেন? হ্যাঁ, ইউজার টেবিল। ইউজার টেবিল ইউজার নেবেন, এবং টেবিল ওই আগে। ইউজার ইউজার ধরে তো আপনি বের করবেন যে আসলে কোন কার অ্যাটেন্ডেন্স আছে কার নাই। আর উল্টা যদি আমি বলি যে আজকে 10 তারিখ কে কে উপস্থিত ছিল, তাহলে আপনি কি করবেন? তখন কি করবেন? তখন ওই হ্যালো? ইউজার থেকে নিবো তখন ভাইয়া। ইউজারকে না, ধরেই তখন আমরা। ইউজার থেকে আমার নেওয়ার প্রয়োজন নাই, আগে আমি বের করবো হচ্ছে অ্যাটেন্ডেন্সের 10 তারিখ, তারপরে ওই 10 তারিখে কে কে প্রেজেন্ট ছিল, মানে উল্টা ভাইস। আচ্ছা। কারণ আমাকে তো আসলে ওই ফুল আমার 1000 2000 ইউজারকে টানার দরকার নাই, তাই না? আমি দেখবো যে বলাই আছে আমাকে 10 তারিখে কে কে অ্যাটেন্ড ছিল, তো 10 তারিখে যার যার অ্যাটেন্ডেন্স আছে তার নামটা আনার জন্য শুধু আমি ইউজার টেবিলে যাবো, ক্লিয়ার? জি সো ভাইয়া। এইটাই হচ্ছে আসলে মানে চুজ করতে হবে যে কোনটা রাইট ওয়ে, তাই না? ওই যে যেমন আমরা আমরা তো অফিসে যাই অথবা বিভিন্ন জায়গায় যাই, কোন ট্রান্সপোর্টে ইউজ করবো, এটা তো নর্মাল একটা ব্যাপার, ব্যাপার না? হ্যাঁ। জি ভাইয়া। হ্যাঁ। কেন আমরা এটা চুজ করি? প্রথম কথা হচ্ছে আমি কত কম সময়ে যেতে পারবো, এটা হলো প্রথম চিন্তা কিন্তু আমাদের মাথায় আসে। এইটা হলো ইয়া। আচ্ছা, কোয়েরি অ্যানালাইজিং এর একটা জিনিস আছে, যদি আপনি নর্মাল একটা সিম্পল কোয়েরি লেখেন, কোয়েরিটার সামনে এক্সপ্লেন কথাটা লিখে দিলে পরে সে অ্যানালাইজ করে দেয় যে আসলে কোয়েরিতে কত কি আছে, ঠিক আছে? এইটাই ছিল মূলত হচ্ছে আমাদের যে আপনি যে কোয়েরি এক্সিকিউশন করতেছেন এটা হচ্ছে অ্যানালাইজ করে কি পাবেন। ক্লিয়ার? এইটুকু পর্যন্ত কি কারো কোনো কোশ্চেন আছে? থাকলে বলেন, একটু কথা বলি, তারপর আমরা নেক্সটে যাই। ভাই আমার একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে Sure. যে আপনি এটা আহ, নামটা বলবেন কাইন্ডলি? জি ভাই, আমি হচ্ছে আবিদুল হক ভাই। হ্যাঁ, আবিদুল বলেন। জি ভাই, তাহলে আমরা এখান থেকে ভাই এটা বলতে পারি কিনা যে রুল বেস এক্সিকিউশন প্ল্যান যেটা ছিল সেটা হচ্ছে আমাদের হার্ডওয়্যার বেস, আর সেকেন্ড যেটা ছিল সেটা হচ্ছে ভাই আমাদের কুয়েরি বেস, এটা কি ভাই বলা যাবে? ফুললি আসলে বলা যায় না, হার্ড অলওয়েজ তো হার্ডওয়্যার না, ওটা তো আপনার সিস্টেমের সাথে। রুল বেসটা হচ্ছে অ্যাকচুয়ালি রুল বেস যেটা থাকে সেটা হচ্ছে হার্ডওয়্যারও থাকে, হয়তো তার ইসের সাথে দেখা হয় না, রিয়েল লাইফের সাথে দেখা হয় নাই, হ্যাঁ, কিন্তু আপনাকে পসিবল যে পাথটা আছে ওই প্ল্যানটা করা লাগছে, বুঝতে পারলাম? জি ভাই। অ্যাকচুয়ালি অপটিমাইজেশনটা হচ্ছে আমার সারাদিন দিয়ে মেমোরি ডাটাবেস অপটিমাইজেশন করা লাগে। দুইটাকে কস্ট বেস কেন বলেছে? যে পরবর্তীতে অপটিমাইজেশন করা হচ্ছে কস্টলি। যেমন এখানে যারা মিউটেশনে আছেন তারা সবাই জানেন যে আমরা একটা ইন্ডেক্সিং এর জন্য প্ল্যানই করেছি আমরা মনে হয় 15 দিন ধরে, কিভাবে করা যায়। কামরুজ্জামান ভাই, কথাটা কি আমি সত্য বললাম? জামান ভাই শুনতে পাচ্ছেন? জামান ভাই এটা মানে জানেন, উনি ছিলেন ওনাকে দেখতে যথেষ্ট পাচ্ছি না ভাই, হয়তো কোনো জরুরি কাজে ইয়ে করতে পারে। জরুরি দেখতে কাজে পাচ্ছি। হইতে পারে, যে কল টল দিতে পারে, তাই না? সমস্যা নাই। হ্যাঁ। তাই কারণ হচ্ছে যে এই মানে প্ল্যানটা করছি 15 দিন যাবত, এটা হচ্ছে যে আমরা কি কোন পথে আগাবো, তা আমরা তো অপটিমাইজেশন করতে হবে। আবার ওই টেবিলে অপটিমাইজেশন করবো, এত পরিমাণে রেকর্ড আছে, ডাটা আছে, যাতে অপটিমাইজেশন করতে ভরসা পাচ্ছি না। এবং শেষ পর্যন্ত আমি বললাম যে এইটা আমরা কি করবো, একটা ডাউন টাইম নিয়ে নিউ টেবিল তৈরি করে ওখানে ডাটা ইনসার্ট করবো, এবং সেই পরিস্থিতি করা হয়েছে। কাজটা করতে কিন্তু সময় লাগছে মাত্র 1 নাইট, বাট প্ল্যানটা করতে আমাদের 15 দিন লাগতো। এটাই কস্টলি। আচ্ছা, আমি একটু সামনে আগাই, অনুমতি দিলে। হ্যালো? তাহলে আমরা এটা গেলাম, অপটিমাইজ তো আমরা করে ফেললাম, মোটামুটি বোঝার চেষ্টা করলাম। এই কাজগুলো আসলে কি এটা ট্রেনিং এর থেকেও আপনাদের নিজেদের করতে হবে। এবং করতে যায় কেউ যদি কোথাও মনে করেন যে অবস্টাকল ফিল করেন এবং কোথাও বুঝতে পারতেছেন না, আমার দরজা খোলা আছে, এবং আমার এখানে কয়েকটা এক্সপার্টও আছে, তারাও আপনাকে হেল্প করবে। আপনাকে আমার নামও বলে দিই, এখানে দিদার সাহেব আছে, তারপর পাশে আতিক সাহেব আছে, হ্যাঁ, এরপর সে আবার আমাদের এনামুল সাহেব আছে, রবিউল আছে, এরা হেল্প করবে আপনাকে, প্রবলেম নাই। বাট আপনারা নিজেরা করলে সুবিধা হচ্ছে যে লেভেলটা আমি নিজে করতে পারবেন আত্মতৃপ্তিটা বেশি, কাজটা খুব ইজি। আর এই আর কি। এখন আছে পারফরমেন্স বটলনেক।
আমরা যে এতক্ষণ বললাম পারফরমেন্স বাড়ানো হবে, কি করা হবে, ইন্ডেক্সিং নিয়ে কিন্তু পরে একটা ফুল সেশনই আছে, তার ভিতরে একটা ওভারভিউ দিই। মিসিং অর আনইউজড ইন্ডেক্স, এটা একটা বটলনেকের কারণ। তারপরে জয়েনে আছে আমার ইনকারেক্ট ফিল্টারিং থাকে, অনেক সময় তো পুর জয়েন অর্ডার থাকে। লার্জ ইন্টারমিডিয়েট রেজাল্ট সেট থাকে, মানে রেজাল্ট সেট তো আসলে এত রেজাল্ট সেট মানে মাঝখানে থাকে, যেটা এত বেশি পরিমাণে, যেটা আসলে হ্যান্ডেল করতে পারে না ডিবি কোয়েরি, এটা একটা বটল নেক তৈরি হয়ে যায়। তার ইন্টারমিডিয়েট লেভেলে আসলে ডাটা ফিল্টার হয়ে কম হয়ে যায় বলছিল। এইগুলো ঘটে হচ্ছে যে আমি যখন প্রথম ধাপেই ডাটা আনছি, ফুল ডাটাটা তুলে নিয়ে আসি, তারপরে আমরা আস্তে আস্তে র্যাপার করে ফিল্টারিং করি ইন্টারমিডিয়েট ডাটা যদি ইউজ করতে হয়। এটা রং কনসেপ্ট, আমাকে ফার্স্টেই যেতে হয় হচ্ছে আমার যতটুকু ডাটা লাগবে ততটুকু নিয়ে আসা। তারপর স্ট্যাটিস্টিক্স, আসলে আমি রেজাল্টই জানি না, স্ট্যাটিস্টিক্স করতে থাকি, অথবা আহ এমন স্ট্যাটিস্টিক্স করতে থাকি যেটা আসলে আমার প্রয়োজনই নাই, অথবা কোনো হয় হলো যে আনঅপটিমাইজ ফিল্ড গুলো ইউজ করা হয়। তা অ্যাকচুয়ালি বলা হয় যে হোয়ার অথবা ইসে যেগুলো ইউজ করা হয় সেগুলো হচ্ছে আপনার কোয়েরি মানে ইন্ডেক্সিং করা থাকবে। আবার ইন্ডেক্সিং সব জায়গায় করলেও কিন্তু আপনার প্রবলেম আছে। এবং আপনি যখন দেখতেছেন জয়েন কোয়েরি করতেছেন, জয়েন কোয়েরি কিন্তু আপনি যে জয়েন দিচ্ছেন এটাও কিন্তু একটা ক্লজ, যে এটা এটা হোয়ার হিসেবে অথবা ফিল্টার হিসেবে কাজ করছে। তো ওই ফিল্ড গুলো আপনাকে যদি মাল্টি টেবিল জয়েন দেন, এখানে কিন্তু আপনি ইন্ডেক্সিং করা লাগে। মজার ব্যাপার হচ্ছে যে আমাদের এখানে যে প্র্যাকটিসটা হচ্ছে, আমরা লজিক্যাল রিলেশনশিপে বিশ্বাসী, যার কারণে ডাটাবেস কিন্তু ফরেন কি রিলেশন থাকে না। এটা আমি কি ভুল বলেছি না মানে ইয়ে বলেছি, ঠিক বলেছি? যে আমরা এখানে লজিক্যাল রিলেশনশিপ থাকে, কিন্তু ম্যাক্সিমাম জায়গায় আমি দেখেছি তারা হচ্ছে ফরেন কি রিলেশনশিপ রাখে, যার কারণে তাদের ইন্ডেক্সিংটা খুব হাই থাকে। কিন্তু ওখানে একটা প্রবলেমও আছে, সেটা হচ্ছে ডাটা ইনসার্শনে কোথাও একটা ইরোর হলে অটোমেটিক্যালি রোল ব্যাক করা সম্ভব হয়, ওখানে এটার পজিটিভ দিক আছে। আর এখানে আবার একটা জিনিস আছে যে আপনি ডাটা টেবিল বাই টেবিল, যে কোনো একটা টেবিল যদি আপনার অপারেশন ফেলও করে, আপনার আরেক টেবিলে ডাটা ঢুকে যাচ্ছে, এটা আসলে খারাপ দিকই বলা যায়, ভালো দিক না। কিন্তু আহ ভালো দিক হলো হয়তো বা আছে কিনা আমি জানি না, বাট আমরা মনে করি অনেকে যে এটা ডাটাবেস দেখে কেউ বুঝতে পারতেছে না রিলেশনটা কি, এই কথাটাও আসলে অতটা মানে ট্রু না। যার কারণে আমাদের এখানে চ্যালেঞ্জটা বেশি হচ্ছে ইন্ডেক্সিং নিয়ে, ইন্ডেক্সিং করব কি করব না, কোনটা করব করব না। ফার্স্ট আমরা যখন টেবিল তৈরি করি ইন্ডেক্সিং কথা চিন্তাই করি না। আর ইন্ডেক্সিং এর কথা যখন আমরা চিন্তা করি না, তখন আসলে এই টেবিল কি কাজ ইউজ হবে সে কথাটা আমরা চিন্তা করি না। আমাদের দরকার একটা ডাটা, আমরা ডাটা ইনসার্ট করে রেখে দিয়েছি। তারপরে সেটা পারফরমেন্স হোক আর না হোক, ওইটা নিয়ে তখন বেশি শ্রম দিই। অথচ এই কাজটা কিন্তু শুরুতে করলে পরে অল্টারনেট ওয়ে বের করা যেত। যেমন আমরা মাঝখানে আমরা অ্যাকচুয়ালি যে মিউটেশনের যে বড় প্রজেক্টটা, এখানে আসলে জামান ভাইকে ধন্যবাদ দিতেই হয়, এখানে আরো টিমের অনেকে আছে, সবাইকে ধন্যবাদ দিতে হয়। এই কাজটায় আমরা দেখেছিলাম যে ডাটাবেজের ভিতরে ব্লব ইমেজ থাকতো, একদম মানে হিউজ সাইজের ব্লব ইমেজ থাকতো। তো এই ব্লব ইমেজ আবার কি, এভরি সিগনেচার ইজ ওয়ান ইমেজ, এটা আবার থাকতো, মানে এটা একই ব্যক্তি হচ্ছে মাল্টিপল ইমেজ। তাই সেই ব্লব ইমেজটাকে আমরা করলাম, আমরা যেমন ভাবে আমরা প্ল্যান করলাম, প্ল্যান করে আমরা কনভার্ট করে নিয়ে গেলাম এটি ইটিএল প্রসেসের মাধ্যমে। তার মানে ওইখানে ডিজাইনগত একটা ফল্ট ছিল, অথবা ফল্টও ছিল না, যখন এই সফটওয়্যারটা তৈরি হয়েছে তখন ডিজাইন এমনই ছিল। হয়তো 10 বছর পরে এসে আমরা এটা দেখতেছি যে এটা ভুল, তাই না? অবশ্য আজকে যেটা ডিজাইন করব, আবার সামনে যে 10 বছর পরে হয়তো দেখবো যে এটা ভুল হইতে পারে না। মানে আমার কথা কি বোঝা গেল? সো এখানে আমরা কি দেখলাম, যদি আমরা সামারাইজ করি, যদি বলি দ্য অপটিমাইজার ইজ দ্য ব্রেন অফ কুয়েরি এক্সিকিউশন। আপনি যে কুয়েরি এক্সিকিউশন করেন, আপনার অপটিমাইজারটা হচ্ছে আপনার কুয়েরি ব্রেন। বোঝা গেল কি গেল না? জি ভাইয়া। অ্যাকুরেট টেবিল স্ট্যাটিস্টিক্স আর এসেনশিয়াল ফর কস্ট বেসড প্ল্যানিং। আপনি যখন কস্ট বেসড প্ল্যানিং করবেন, অ্যাকুরেট স্ট্যাটিস্টিক্স নিয়ে কথা বলবেন। আর আন্ডারস্ট্যান্ডিং দ্য এক্সিকিউশন প্ল্যান ইজ কি টু পারফরমেন্স ট্রেনিং।
এক্সিকিউশন প্ল্যান, এটা আসলে পারফরমেন্স ট্রেনিং এর জন্য খুব প্রয়োজন। তার মানে আপনার যদি এক্সিকিউশন প্ল্যান যদি না থাকে, কি কাজ করব, কোন ডাটা আনবো, ঠিক আছে, কেন আনবো, এটা না থাকলে পরে তো আসলে কাজই করা যাবে না। এবং এর উপরে যে ডাটাবেস তৈরি করে, ডাটাবেস তৈরি করতে যে কেউ পারে। এখন মনে করেন যে কাউকে বললে ডাটাবেস তৈরি করতে পারে। যেমন আমরা, যদি আপনারা বলেন যে আমরা যে হায়ার কন্ডিশনে অনেকেই লেখে গ্রেটার দেন লেস দেন, ডেট গ্রেটার দেন এত, ডেট লেস দেন এত। কারণ কি, উনি কেন লেখেন এটা? উনি জানেন না যে কুড়িটা কিভাবে লিখতে হয়। হয়তো বা গতানুগতিক উনি লিখতেছেন, হতেই পারে। অথবা উনি জানলেও হয়তো ওই ক্লোজ থেকে বের হইতে পারছেন না। যারা ডাটাবেজ নিয়ে কাজ করেন, লিস্ট প্রতিদিন যদি 1 ঘন্টার কম কেউ স্টাডি করেন, আমি মনে করি যে আসলে আপনি অনেক পিছনে পড়ে যাচ্ছেন, তা আপনি রিয়েল লাইফের সাথে জানেন না। কারণ এখন ডাটাবেজ কিন্তু শুধু রিলেশনাল ডাটাবেজের ভিতরে সীমাবদ্ধ নাই। সো রিলেশনাল ডাটাবেজের প্রয়োজনীয়তা সব কোনোদিন ফুরাবে না, এটা থাকবে। কিন্তু অনলি রিলেশনাল ডাটাবেজ নিয়ে কিন্তু আমাদের সামনে আগানো যাবে না। আমি কি ভুল বললাম না, মানে ঠিক বললাম? ঠিক বলছেন ভাই। এখন অনেক আছে, যেমন আমাদের নন রিলেশন ডাটাও আছে, মঙ্গো আছে, তারপরে এরকম অনেক ফায়ার বেজ মঙ্গ আছে। তো অনেক আগেই তৈরি হয়েছে। তো কেসটা হচ্ছে একটাই, যে আমি যা ডাটা যেটা করি, আমার হচ্ছে ডাটাটা আসলে ই করতে হবে। এরপরে ডাটাবেজ আমি মেমোরি নিয়ে তো যাচ্ছি না, ওইটা যদি সুযোগ পাই আরেকটা সেশন করবো হচ্ছে ডাটাবেজ সার্ভার সাইড টোটালি নিয়ে। এই এই আমার এই প্রেজেন্টেশনে কিছু থাকবে লাস্টের দিকে, কিছু থাকবে। তার কারণ হচ্ছে যে আমাদের অনেক সময় দেখা যাচ্ছে যে ডাটাবেজ সুপার ফাস্ট কোয়েরি চলতেছে, কিন্তু রিয়েল লাইফে যখন চলতেছে তখন ডিবিতে রেসপন্স করে না। ঠিক আছে। যার কারণে আমরা আবার এটাকে দেখেছি যে আমরা যখন আবার এপিআই কল করি খুব দ্রুত রেসপন্স করে, তাই নাকি আমরা এখন অ্যাপ্লিকেশন, আগে একটা সময় ছিল যে অ্যাপ্লিকেশন গুলো ডিরেক্ট ডিবি কানেক্টিভিটি থাকতো। এখন কিন্তু সময় এসেছে যে অ্যাপ্লিকেশন গুলো আছে প্লাগ ইন দিয়ে কানেক্টিভিটি থাকে, সেই প্লাগ ইনটা কি এপিআই। এবং এটা আমরা বিজনেস সলিউশন আমরা প্রমাণ করে দেখেছি দুইটা প্রজেক্টে, যার কোনো ইয়া নাই, ডিবি কানেক্টিভিটি নাই। দুইটা প্রজেক্ট আমরা করেছি, এটা bsystem.com এবং house.gov.bd। এর কিন্তু আসলে কোনো ডিবি চেনে না, ওয়েবসাইট কোন ডিবি চেনে না। কারণ হচ্ছে কি, পুরোটাই আমরা কুয়েরি বেসড করেছি, এপিআই বেসড করেছি প্লাগইনের মতো করে। সো এই দুনিয়াতে এসে দেখা যাচ্ছে পারফরমেন্সটা অনেক বেশি। সুবিধা হচ্ছে কি, যে আপনি যখন এপিআই তৈরি করতেছেন, এপিআই তে আপনি এপিআই আউটপুটের উপর ডিপেন্ড করে তাকে আপনি ক্যাশিং করতে পারতেছেন। যেমন মনে করেন আপনি শেয়ার মার্কেটের ডাটা, শেয়ার মার্কেটে শেয়ার উঠতেছে নামতেছে, এই যে প্রত্যেকটা ইনস্ট্রুমেন্ট ধরে যদি আপনি ক্যাশিং করেন, ক্যাশিং করলে কিন্তু আপনার মার্কেটে কিন্তু হইচই পড়ে যাবে। তার মানে ওখানে ক্যাচিং এর প্রয়োজন নাই। আবার যদি আপনি এই যে কত মানে এই জন্ম মৃত্যুর হার দেখাচ্ছেন আপনি বিবিএস এর সাইটে অথবা অন্য জায়গায়, তো সেখানে যদি আপনি ডাটা ক্যাচিং করে রাখেন, কোনো প্রবলেম নাই। কিন্তু তার কারণ হচ্ছে 1 ঘন্টায় কতজন জন্ম নিচ্ছে, এটা 1 ঘন্টা পরে জানলেও মানুষের অতটা মানে ক্ষতির কিছু নাই। এই কারণে আমরা যখনই এই প্ল্যানিং গুলো করি, তখন হচ্ছে আমাকে এখানে ইচ্ছা মতো আমরা ডাটা এখানে পাবলিশ করতে পারি অথবা পাবলিশ প্রহিবিট করতে পারি। এই জন্য আমরা হচ্ছে আসলে প্লাগ ইন বেসই চলে যাচ্ছে সামনে সবকিছু। এবং যত যাই করি আমরা এখানে আসলে পারফরমেন্স ইনক্রিজ করার জন্য ইন্ডেক্সিং এর কোনো বিকল্প নাই, এবং ইন্ডেক্সিং না করারও কোনো বিকল্প নাই। মানে তাইলে কথাটা হচ্ছে, আমার কথাটা হচ্ছে কন্ট্রাডিক্টরি, যে আমি বলছি ইন্ডেক্সিং করার কোনো বিকল্প নাই, আবার না করার বিকল্প নাই। তাহলে আমি এমনও ডাটাবেস পেয়েছি যার ফিল্ড আছে হচ্ছে 18টা, 17টা ফিল্ডে ইন্ডেক্সিং করা। এই টেবিল কি পারফরমেন্স দিবে? তাহলে আমাদের বুঝতে হবে আসলে, বুঝে ইন্ডেক্সিংটা কি জিনিস। আমি নেক্সট এসে বলবো যে ইন্ডেক্সিংটা কি জিনিস। এটা নিয়ে আমরা নেক্সট, এই যে আজকের সেশনে আলোচনা হবে। তাহলে এতক্ষণ আমরা যা শিখলাম, এটা কি মোটামুটি সবার কি ওয়াকিবল হলাম আমরা সবাই, নাকি এটা কারো কোনো মানে আপওয়ার্ড দিয়ে গেছে নাকি ডাউনওয়ার্ড দিয়ে গেছে, এরকম কিছু হয় নাই? আচ্ছা, আমি একটু দেখতে চাই কারা কারা আসলে শুনতেছেন আমাকে। সবাই একটু ভিডিওটা অন করে দেন, যা 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 সম্ভব যদি হয়।
আচ্ছা, ভিডিও অন করা মনে হয় সবার দ্বারা সম্ভব হবে না, তার কারণে স্কপ ডে প্রয়োজন নাই, আমরা ভিডিও অন করা যায়। জাস্ট আমি কিছু ইয়ে করি যে সবাইকে তো এক স্ক্রিনে দেখা যাচ্ছে না, এটা একটা আমার জন্য প্রবলেম হচ্ছে। আমরা টোটালি এখন 25 জন আছি, তাই তো? তার মানে অনেকে নিরুৎসাহিত চলে গেছে, তাই তো? 25, 5, 5, 25। আবিদুল, শামীম শাকির। হ্যালো, ভালো আছেন আপনি? আচ্ছা, উনিও নাই মিটিং এ। উম, আশরাফুল আলম, আশরাফুল ইসলাম, শুনতে পাচ্ছেন আপনি? উনিও নাই। হারুন রশিদ। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, আপনি কি, আপনার কোনো কোশ্চেন আছে যে আমরা যতটুকুই করলাম যে অপটিমাইজেশন করা অথবা কি করা লাগবে, এটা নিয়ে কোন কোশ্চেন আছে? ভাইয়া লাস্টের কথাটাতে একটু আরেকটু যদি ডিটেলস বলতেন যে ইন্ডেক্সিং করাটাও জরুরি না করাটাও জরুরি, না এই ধরনের একটা এটার ব্যাখ্যাটা হ্যাঁ, যদি আরেকটু ডিপলি দিতেন। এইটার ব্যাখ্যাটা আমরা আমাদের আজকের সেশনের সেকেন্ড হাফে আছে টোটালি, এটা দিব। জি ভাই, এটা ছিল আর কি। শর্মিলী বিশ্বাস। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আপনার কোনো কোশ্চেন আছে? না ভাইয়া, আমি বুঝতেছি আস্তে আস্তে আর কি। বুঝতেছেন? জি ভাইয়া। কারোর কাছে কেমন মনে হচ্ছে যে ব্যাটারি 1 ঘন্টা ধরে কি কি বক বক করতেছে, কিছুই বুঝি না, খামোখাই করছে, এরকম কি কারো মনে হচ্ছে? হ্যাঁ ভাইয়া, সবকিছু ঠিকঠাক মতন আছে। সব ঠিকঠাক আছে? আচ্ছা, আপনি একটা কথা বলেন তো আমাকে, যে রোল বেস অপটিমাইজেশন আর হচ্ছে কস্ট বেস অপটিমাইজেশন, এটা নিয়ে কি আপনার ধারণা কি, মুস্তাফিজ? ভাইয়া, রোল বেস অপটিমাইজেশন এবং রুল বেস না তো, রুল বেস অপটিমাইজেশন, কস্ট বেস অপটিমাইজেশন, এটা সম্বন্ধে আপনি কি বোঝেন আর কি? এটা তো দেখলাম, একটু পড়াশোনা করি ভাইয়া, তারপর ইনশাল্লাহ ওটা বলতে পারবো। তার মানে দাঁড়ালো হচ্ছে যে আজকে যেটাই আমরা আলোচনা করব, এটা নিয়ে আমাদের আরো পড়তে হবে অথবা স্টাডি করতে হবে, স্টাডির কোনো বিকল্প নেই। এবং আপনারাও কিছু যেটা জানবেন সেটা আমি আপনাদের কাছে শিখবো। এই অবস্থা। জামান ভাই কি আসছেন, অ্যাভেলেবল হইতে পারছেন? হ্যাঁ আশরাফ ভাই, হ্যাঁ, জামান এক- ভাই। একটু ওই যে আর এক রুমে ফোন আসছিল তো। বুঝতে হ্যাঁ পারছি, কারণ আমাদের তো ফোন আসতেই থাকে। এই ট্রেনিং শুরু হওয়ার আগেই আমি যে কথা বললাম, তো না, মূলত আপনার কথা হচ্ছিল, প্রেজেন্টেশনটা শুনতেছি, খুব ভালো লাগছে। আমি আছি আর কি। মানে আমরা যে কথা বলতেছিলাম, আমরা তো বিভিন্ন প্রজেক্টের ইয়ে দিই, এক্সাম্পল দিই, যে আমরা জি জি। কথা বলতেছিলাম যে আমরা ওই একটা অপটিমাইজেশন করার জন্য একটা জায়গায় একটা টেবিলে একটা ইন্ডেক্সিং করার জন্য 15 দিন ধরে প্ল্যান করছিল কি হুম ওয়েতে হুম। করা যায়। জি জি। পারমিশন রিলেটেড অনেক কিছু আছে, কিন্তু জি ওইটা জি। ছিল হচ্ছে যে ওইটা আমরা আগে জানতাম না, তাই না? হুম হুম। এবং ওটা করতে যে তখন একটা ধাক্কা খাইছে, এরকম প্রচুর ধাক্কা খাইতে পারে, কিন্তু যার কারণে আমরা বললাম যে ডাটাবেস ডিজাইনের সময় যে পসিবল স্টাডি করা হয়, তাহলে এটা সমাধান। আমরা এটা ধাক্কা খেয়েছি কারণ কি, ওটা আমাদের ডিজাইন করা ছিল না, ওটা ইনহেরিটেড ছিল আরেক প্রজেক্ট, তাই না জামান ভাই? হুম হুম হুম। অথচ প্ল্যানিংটা আসলে আমরা, সুন্দরভাবে হলে এই চ্যালেঞ্জ গুলো হুম, মিটিগেট সব হয়তো করা যায় না, তবে অনেকটাই মানে অনেকটা কাভার করে কমে ফেলা যায়। আসে। এবং ওই যে আমরা দেখলাম বিডা প্রজেক্ট আমাদের ডিজাইন করা হলেও ওখানে বিশাল কোয়েরি এক্সিকিউশন ইস্যু ছিল, এবং এখানে এনামুল এসের চাক্ষুষ সাক্ষী, সে আসলে খুঁজে খুঁজে ইন্ডেক্সিং গুলো করেছে, করার পরে দেখা যাচ্ছে ডাটাবেসটা বেশ ফাস্টারই হয়ে গেছে। আর আমরা এই কাজটা এই বিভিন্ন সময় চেক করি আসলে, যে যখন একটা জিনিস প্রোডাক্ট লাইভে দিই তখন আমরা ইন্ডেক্সিং আছে কিনা এটা আমরা চেক করি। শুধু ইন্ডেক্সিং না, এর পারফরমেন্সটাও আমরা চেক করি। পারফরমেন্সের সার্ভার সাইডেও কিছু কনফিগারেশন থাকে, তো এইটা দিয়ে আমরা চেক করে দেখি যে এটা পারফরমেন্স ভালো আছে কিনা। তা এইগুলো ছিল হচ্ছে আমাদের প্রাইমারিলি আসলে আলোচনা সবগুলো নিয়ে।
তাহলে আমি অ্যাটলিস্ট প্রথম সেশনের প্রথম অর্ধের প্রায় শেষের দিকে চলে যাচ্ছি। সেটা হচ্ছে, আমরা যদি যাই, আমার স্ক্রিন কি সবাই দেখা যাচ্ছে? স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি জি ভাইয়া দেখা ভাইয়া দেখা যাচ্ছে। যাচ্ছে। জি ভাই। জি হ্যাঁ। আচ্ছা, আমরা সামারাইজেশন। তাহলে হ্যান্ডস অন প্র্যাকটিসের জন্য আমরা এখান থেকে একটা কাজ করব। আপনারা কি করবেন? এতক্ষণ আমরা যাই করছি, মানে এক্সপ্লেন অ্যান্ড অ্যানালাইজ যে মাল্টিপল কোয়েরির জন্য তার ইন্ডেক্স পারফরমেন্স এবং টেবিল স্ক্যান, যে টেবিল কম্পেয়ার যে টেবিল স্ক্যান ভার্সেস ইন্ডেক্স স্ক্যান পারফরমেন্স। একটা হচ্ছে ইন্ডেক্স আর টেবিল স্ক্যান করবেন এবং ইন্ডেক্স এর পরে টেবিল স্ক্যান করে তার পারফরমেন্সটা আপনাদের চেক করতে পারেন এক্সপ্লেন করে। এটা আপনারা নিজেরা লোকালি ডাটাবেস তৈরি করে করতে পারেন, অথবা আপনার কাছে চ্যালেঞ্জ থাকে তাইলে এটা করতে পারেন। আইডেন্টিফাই কস্ট ডিফারেন্স অ্যান্ড এক্সিকিউশন পাথ, এটা অ্যানালাইজ ছাড়া এবং অ্যানালাইজ মানে পারফরমেন্স অপটিমাইজ করে অথবা অপটিমাইজ ছাড়া এটা বের করবেন। ডকুমেন্ট ফাইন্ডিংস অ্যান্ড অপটিমাইজেশন, ঠিক আছে? এটা যে পুরো একটা ডকুমেন্ট তৈরি করা, যে এটা করতে পারেন আপনারা, ফার্স্ট ধাপ আপনারা এগিয়ে গেলেন। অ্যাকচুয়ালি আমাদের এক্সপ্লেন, এই কমান্ডটার নাম হচ্ছে এক্সপ্লেন। হ্যাঁ, আর এক্সপ্লেন অ্যানালাইজ, এই দুইটা কমান্ড দিয়ে আপনারা একটু টোটালি দেখতে পারেন যে এটা ডাটাবেস কিভাবে আসলে করা হয়। যেমন আপনাদেরকে দেখাই, আমি আমি একটা বড় কুয়েরি দেখাবো আমাদের, যদি অনুমতি দেন। এটা কোশ্চেন অ্যান্সার তো যেহেতু আছে, কারো যদি থাকে থাকলো, না থাকলে আমি এটা ছেড়ে চলে যাবো। কোশ্চেন অ্যান্সার কারো কোনো কোশ্চেন আছে? ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল আর কি। শিওর, এটা ইন্ডেক্সিং আর ওই কন্ডিশন রিলেটেড একটা কোশ্চেন ভাইয়া। বলেন। আচ্ছা, সাপোজ ভাই আমার একটা ইউজার টেবিল আছে, যেখানে দুইটা কলাম আছে, ইউজার রোল আর হচ্ছে ইউজার নেম। মানে আরো কলাম আছে, তার মধ্যে দুইটা আর কি। তো ইউজার রোল ভাই যে কলামটা সেটা ইন্ডেক্সিং করা আছে, আর ইউজার নেম যে কলামটা সেটা ভাই ইন্ডেক্সিং করা নেই আর কি। তো এখন ভাই 1 লাখ সাপোজ ইউজার আছে ওইখানে, আর 1 লাখ ইউজারের মধ্যে আমি সার্চ করলাম যে ইউজার রোল ইজ ইকাল টু এইচআর, আর ইউজার নেম ইজ এন্ড ইউজার নেম ইজ ইকাল টু আবিদ সাপোজ। তো এখন আমার আরেকটা জিনিস, সেটা হচ্ছে ভাই ইউজার রোল আছে হচ্ছে এইচআর দিয়ে আছে হচ্ছে 1 লাখের মধ্যে 5 জন ইউজারের ইউজার রোল হচ্ছে হচ্ছে ভাই এইচআর, ঠিক আছে। তো এখন ভাই আমার যেটা কোশ্চিন সেটা হচ্ছে যে ওই 1 লাখ ইউজারের মধ্যে আমি যখন সিলেক্ট স্টার ফ্রম ইউজার্স দিচ্ছি, ওয়ার ইউজার রোল ইজ ইকাল টু এইচআর এবং ইউজার নেম ইজ ইকাল টু আবিদ, এটা দিয়ে যখন আমি কুইরিটা চালাচ্ছি, তখন কি ভাই এটা এক্সিকিউট যখন হবে তখন কি এটা এভাবে হবে যে ফার্স্টে ইউজার রোল এইচআর দিয়ে ফিল্টার করবে, তার উপর আবার ইউজার রোল এইচআর দিয়ে ফিল্টার করলো, যে 5টা ডাটা পেলো, তার উপর হচ্ছে চেক করবে যে ইউজার নেম ইজ ইকাল টু আবিদ, এরকমটা হবে নাকি ভাই দুইটা একসাথে 1 লাখ ডাটার উপর ফিল্টার হবে? উম, এইটা হচ্ছে যে আপনাকে ফার্স্টে একটা ফিল্ড আপনি বলছেন, কন্ডিশন হচ্ছে একটা ফিল্ড ইন্ডেক্স করা আছে, এটা ইন্ডেক্স করা নাই। ঠিক জি আছে, ইন্ডেক্সিং হচ্ছে ফার্স্ট টেবিলে আপনাকে পেয়ে গেছে অলরেডি ইউজার রোল এই সারে কে কে আছে। ঠিক আছে, এটার জি জন্য ডাটাবেজে কোনো কাজই করা লাগে না। ঠিক আছে, জি সেকেন্ড ওখান থেকে শুধু আপনার নামটা বের করে নিতে দিচ্ছে। কারণ অলরেডি আপনার, আপনি ওই স্টোরেজের ওই তাকে, যেমন আপনি যদি সুপার স্টোরে যান, অথবা আপনার তো সবাই লাইব্রেরিতে ইউজ করতে, তাই না? আমরা যে সবাই লাইব্রেরিতে যাতায়াত আছে, ইউনিভার্সিটি যারা পড়ছি, সবাই তো পড়ছি ইউনিভার্সিটি, তাই না? লাইব্রেরিতে যাতায়াত ছিল না? জি ভাই। হ্যাঁ, আপনারা হয়তো ডিজিটাল লাইব্রেরিতে গেছেন, আমরা অ্যানালগ লাইব্রেরিতে গেছিলাম। এবং ওখানে বই বললে পরে ও যে বই পট করে নিয়ে আসে দিত, তখন ওই যে ইন্ডেক্সিং গুলো করা আছে। এবং কি আপনার যে বইয়ের পাতা, যে টেবিল অফ কন্টেন্ট, ইট ইজ নাথিং বাট দ্য ইন্ডেক্সিং, তাই না? হ্যাঁ, জি ভাই। ওর ওর ভিতরে লেখাই আছে যে কি এই টপিকটা কত নম্বর পাতায় আছে, অমুক নম্বর পাতায় আছে। ইন্ডেক্সিংটা তো এইভাবে কাজ করে। অ্যান্সার পেয়েছেন কি? জি ভাই। আমি ভাইয়া এই যে আমার, এখানে, হ্যাঁ, জি, এক্সকিউজ মি ভাইয়া, জি, বলুন, ভাইয়া এই কোশ্চেনটার সাথে আমি আর একটু একটু অ্যাড করতে চাইলাম একটা কোশ্চেন। বলেন। যে 1 লাখ ডাটার মধ্যে যখন হচ্ছে একটা ডাটা হুম, এইচআর আবিদ এইটা নিয়ে আসবে, তখন ভাইয়া ডাটাটা যদি আমার 10,000-এর মধ্যে পেয়ে যায়, আর টোটাল ডাটা যেহেতু 1 লক্ষ আছে, তাহলে কি কুয়েরিটা আমার কি 1 লক্ষ রেকর্ডের উপর অ্যাপ্লাই হবে, নাকি 10,000 পাওয়ার পরে এটা থেমে যাবে? প্রথম কথা হচ্ছে সে পুরা ডাটাটা আনে। ঠিক আছে,
যখন আপনার রেকর্ড পেয়ে যায় তখন তো আর এটা চলে না, ওই পর্যন্ত স্টপ। যে কোনো রেকর্ড আপনার কন্ডিশন যদি ফিল আপ করে যে ডাটাটা পেয়ে যায় তখন তো আর কুয়েরি চলবে না। এবং আহ, যদি একটা ইন্ডেক্সিং করা থাকে সহজে পেয়ে যাবে। এখন কথা আছে যে আপনাকে কিন্তু যদি রেকর্ড থাকে 1 কোটি, ওই 1 কোটি কিন্তু সে রান করবে, আপনি রেকর্ড যে ইউনিক তা তো না। রাইট ভাইয়া, এটাই আমার কোশ্চেন। তার কারণ আপনার রেকর্ডে যদি আপনার ইন্ডেক্সিং থাকতো তাহলে কিন্তু ওই ইন্ডেক্সিং এর যে সে পেতো কয়টা আছে ওই পর্যন্ত থেমে যেত। ইন্ডেক্সিং নাই যেহেতু আপনাকে একদম টোটালি শেষ পর্যন্ত যাবে, 1 কোটি রেকর্ড থাকলে 1 কোটি রেকর্ডই পড়বে সে। পড়ার পরে তারপর আপনাকে রেজাল্ট দিবে যে এটা একটা পাইছি, বস না ওই নিয়ে চলে যাও বাসায়। ক্লিয়ার কি? জি ভাইয়া, এখন সেই ক্ষেত্রে আমাদের আসলে বেস্ট প্র্যাকটিসটা কি হবে? ধরেন যে ইন্ডেক্সিং করাটা একটা বেস্ট প্র্যাকটিস, আর একটা হইতেছে ইন্ডেক্সিং করা নাই, কোয়েরি কোয়েরি লেখাটা আরেকটা প্র্যাকটিস। তো সেই হ্যাঁ, ক্ষেত্রে দুইটা, ভাইয়া হ্যাঁ। দুইটা দিকে যদি একটু বলতেন ভাইয়া, যে এই ধরনের আচ্ছা, ঘটনা। আমরা একটা রুলস আছে, এটার জন্য একটা রুলস আছে, আমরা এই যে সেকেন্ড টাইপে এটা বুঝবো। এই রুলসটা চমৎকার একটা রুলস আছে। সেই রুলসই বলবে আপনাকে বিজনেস প্ল্যানিং এর উপর ডিপেন্ড করে যে আপনি এটাকে কুয়েরি অপটিমাইজ, কুয়েরি অবশ্যই অপটিমাইজ করবেন, কুয়েরি অপটিমাইজের কোনো বিকল্প নাই। আবার ইন্ডেক্সিং এর কোনো বিকল্প নাই। আবার আমি বলতেছি ইন্ডেক্সিং আবার আপনার জন্য কিন্তু বটলনেক তৈরি করবে। কোনটা কার জন্য অ্যাপ্রোপ্রিয়েট আমরা সেকেন্ড হাফে এটা শেখার চেষ্টা করবো। ঠিক আছে? একটা ঠিক রুলস আছে, একদম ইউনিভার্সাল একটা রুলস আছে। থ্যাংক ইউ। তাহলে আমরা এখন যেহেতু 3টা 29 বাজে, মিঠু আছেন? মিঠু রাখা আছেন নাকি? আচ্ছা ভাই, আমরা আছি। হ্যাঁ, তাহলে আমরা 10 মিনিট একটা ব্রেক নিই। তিনটা হ্যাঁ হ্যাঁ, 10 মিনিট। চল্লিশে আবার আমরা, যদি কেউ জয়েন থাকতে চান থাকতে পারেন। বাট আমরা মনে হয় সবাইকে ডিসকানেক্ট করে দিয়ে আবার কানেক্ট করি, সেটা ভালো হয়। কারণ কি জয়েন যে থাকবেন উনি যে আর ব্যাক করে আসবেন সবাই আমি কিন্তু শিওর না। যদি কেউ থাকতে চান থাকতে পারেন, আমাদের কোনো আপত্তি নাই। বাট 3টা 40-এ আমরা সেশন শুরু করবো আবার। আচ্ছা ঠিক আছে ভাই। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে আপাতত কিছুক্ষণের জন্য। আমরা ব্রেকের পরে আবার ব্যাক করবো 3টা 40-এ। সবাই একটা ইসে রেখেন আর কি। কেউ কারেন্টে থাকতে চাইলে কারেন্টে থাকতে পারবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন তো না? জয়, সবাই কি স্ক্রিন দেখতে পাচ্ছেন মডিউল 2 এর? জি ভাইয়া। Fine. আচ্ছা, আমরা মডিউল 2 তে যাবো, ইন্ডেক্সিং ফর পারফরমেন্স। এটা কি দ্য পাওয়ার অফ পারফরমেন্স, তাই না? ইন্ডেক্সিং দ্য পাওয়ার অফ পারফরমেন্স আমরা বলতেছি। তাহলে ইন্ডেক্সিংটা কি জিনিস, এটা নিয়ে কার কি ধারণা আছে? সবারই ধারণা আছে, আমি একটু ধারণাটা শুনতে চাই। হুম, কে বলতে পারবেন? হাত তোলেন। শর্মিলি বলেন যে ইন্ডেক্সিংটা কি জিনিস। হ্যালো, শামীম বলতে পারবেন? ভাইয়া এটা একটা স্ট্রাকচার। হ্যাঁ হ্যাঁ, বলেন। ইন্ডেক্সিংটা ভাই আমি যেটা বুঝি সেটা হচ্ছে ভাইয়া একটা ডাটা স্ট্রাকচার রেডি করে আর কি। আচ্ছা, কি কাজে ইউজ হয়? এটা ভাইয়া বিভিন্ন। আচ্ছা, আমরা চলে যাচ্ছি হারুনুর রশিদের কাছে। হারুনুর রশিদ, আপনি কাইন্ডলি বলুন, বলতে যাচ্ছেন, হাত উঠিয়েছেন, ধন্যবাদ। ধন্যবাদ ভাইয়া। ভাইয়া, এটা যদি আমি বলি, কাইন্ড অফ আমাদের ওই যে লাইব্রেরির কথা যেটা আপনি বললেন, যে আমার রেকর্ড বের করার জন্য এটা হচ্ছে একটা আহ, সূচিপত্র, মানে যেখানে আমার পেজ ওয়াইজ দেয়া থাকে যে কোন চ্যাপ্টার কোথায় আছে। সো ইন্ডেক্সিং হচ্ছে এই কাজটা করে যে আমার ডাটাটা হারুনুর রশিদের লাগবে, তো ইন্ডেক্সিং সরাসরি ওই পেজ নাম্বারটা বলে দিতে পারে যে এইখানে ওর ডাটাটা আছে, এটা তুলে নিয়ে আসো। অর্থাৎ কোয়েরিটাকে ফাস্টার করে, এটা পারফরমেন্স অপটিমাইজ করে। ধন্যবাদ হারুন রশিদ, আপনি আপনি যথার্থই বলেছেন যে আপনাকে যদি 10 কোটি ডাটা হয়, 10 কোটি রেকর্ড থাকে, এবং নর্মালি যদি 10 কোটি রেকর্ডের মধ্যে যদি বলা হয় যে বিজনেস অটোমেশনকে খুঁজে নিয়ে আসো, তাহলে বিজনেস অটোমেশন খুঁজতে হলে পরে কমপক্ষে সে 10 কোটি রেকর্ডকে সে নার্সিং করবে। বা যদি ইন্ডেক্সিং থাকে যে বিজনেস অটোমেশন তার কান্ট্রি কি বাংলাদেশ, বাংলাদেশের ভিতর সে কি কি কোম্পানি,
সফটওয়্যার কোম্পানি, তারপরে সে প্রাইভেট না পাবলিক কোম্পানি, এটা থাকলো। তারপর আরজিএসসি নাম্বার, যদি ইন্ডেক্সিং করা থাকে তাহলে অল্প রেকর্ডের ভিতরে সার্চ করে বিজনেস সার্টিফিকেট পাওয়া সম্ভব। দ্যাটস ওয়াই ইন্ডেক্সিং ইজ ইউজিং। যাক, মোটামুটি শর্মিলার চেষ্টা করেছে এটা উত্তর দেওয়ার জন্য, মোটামুটি তারটাও কাছাকাছি গেছে। কোনো সমস্যা নেই, কনসেপ্টটা আমাদের জড়তা থাকবে, এটাই ভেঙে যাবে। এখন এই ইন্ডেক্সিং আমাদের ডাটাবেজের অপটিমাইজেশনের সবচেয়ে বড় একটা জায়গা আছে ইন্ডেক্সিং, এবং আছে তার জয়েন। যেটা সবচেয়ে বড় জায়গা, দুইটা জায়গায় এই জয়েনের কারণে ডাটাবেজ প্রবলেম হয়, এবং ইন্ডেক্সিং এর কারণে ডাটাবেজ প্রবলেম হয়। এবং আমরা সবাই জানি এটা কুয়েরি টাইম আউট হয়, তাই না? কুয়েরি টাইম আউট হয়, তাহলে কুয়েরি টাইম আউট করার জন্যই, মানে যাতে না হয় সেটার জন্য আমরা কাজ করব। তাহলে আমরা চলে যাই ইন্ডেক্সিংটায়। আমরা কি করব, তা আন্ডারস্ট্যান্ড করার চেষ্টা করব যে ইন্ডেক্স কুয়েরি যে পারফরমেন্স, তারপর হচ্ছে ডিফারেন্ট টাইপ অফ ইন্ডেক্সিং আমরা শেখার চেষ্টা করব, এবং তাদের ইউজ কেস কি এটা শেখার চেষ্টা করব। ইফেক্টিভ ইন্ডেক্সিং স্ট্র্যাটেজিস ফর কমপ্লেক্স কোয়েরিজ, অ্যাভয়েড কমন ইন্ডেক্সিং পিটফল অ্যান্ড পারফরমেন্স ইস্যু। ঠিক আছে, অ্যাভয়েড কমন ইন্ডেক্সিং যেটা আমরা, এটা পারফরমেন্স ইস্যু হয় যে কারণে, সেটাকে আমরা বের করব, মানে অ্যাভয়েড করার চেষ্টা করব। এইটা ছিল আমাদের মূলত অবজেক্টিভ এই চ্যাপ্টারের। আমরা চলে যাচ্ছি ইন্ডেক্সিং কাকে বলে। অ্যাকচুয়ালি হারুনুর রশিদ আপনি বলে দিয়েছেন এবং ক্লিয়ার এটা, যে ইন্ডেক্স ইজ এ ডাটা স্ট্রাকচার দ্যাট ইমপ্রুভ ডাটা রিট্রাইভেল স্পিড। শর্মিলি বলছে ডাটা স্ট্রাকচার। ইন্ডেক্স স্টোর কি ভ্যালুস উইথ পয়েন্টার্স টু টেবিল রোস। মূলত কাজ হচ্ছে এটাই, যে যেটা যথার্থই বললেন আপনার, যে সে ওই ডাটার একটা পয়েন্টার রেখে দেয়, যেটা আপনি ডাটাটাকে চাহিদা মতো ওখান থেকে বের করে দেয় আপনার। এবং এটাকে কুইকলি লোক উইদাউট স্ক্যানিং দ্য এন্টায়ার টেবিল, এন্টায়ার টেবিলটাকে সে স্ক্যান করে না। দ্যাটস ওয়াই এখানে পারফরমেন্স বাড়ে। তাহলে ইন্ডেক্সিং কিভাবে পারফরমেন্স বাড়ায় সেটা এটা আমরা যাই। হাউ ইন্ডেক্সেস ইমপ্রুভ পারফরমেন্স। যখন আপনাকে দেখা যায় যে পুরো টেবিল স্ক্যান করতেছে না, সময়টা কমে যাচ্ছে, সময়টা কমে যাচ্ছে মানে হচ্ছে আপনাকে দ্রুত রেজাল্ট যাচ্ছে, ও ফ্রি বসে থাকছে। হ্যাঁ, এখানে মিনিমাইজিং দ্য ফুল টেবিল স্ক্যান অথবা ফুল ডাটাবেজ স্ক্যান করা এখানে কমতেছে, যার কারণে এটা ইন্ডেক্সিং খুব দ্রুত কাজ করছে। ফাস্টার সর্টিং, সার্চিং এবং হচ্ছে জয়নিং টা ফাস্টার করতেছে। সাপোর্ট ইফিসিয়েন্ট ফিল্টারিং উইথ হোয়ার কলর, enable unique constant for data integrity। এখন একটা কথা আছে যে আমরা আসলে হোয়ার কলতে যে ফিল্ড গুলো ইউজ করবো সেগুলোই শুধু ইন্ডেক্সিং হবে, বাকিগুলো কি হবে না? এটা একটা ন্যাচারাল কোশ্চেন, সবার কাছে আসতে পারে। আসে কি কারো কাছে কি এই কোশ্চেনটা কি মানে তৈরি হয়েছে? হ্যালো, মানে আমার ইন্ডেক্সিং কোনটা থাকবে? হ্যাঁ জি বলুন। জি ভাইয়া, আসলে আমরা তো যেগুলা কন্ডিশন বসাই হয়ার বা জয়েন, ওই কলাম গুলাই আসলে ফোকাস করি ইন্ডেক্সিং এর জন্য। হ্যাঁ, ওইগুলোই ফোকাস করি, মেজরিটি আসলে ওইগুলোই বেশি লাগে। ওইগুলো ছাড়াও তো আমার ইন্ডেক্সিং থাকতে পারে, পারে না? নর্মালি হচ্ছে যে আমি হয়তো আজকে কাজ করার ক্ষেত্রে আমি যেটা দেখতেছি এই ফিল্ড গুলো হয়ারে লাগতেছে লাগতেছে না, সেটা আমরা বের করতেছি, বাকিগুলো লাগতে পারে। তো এইটা হচ্ছে আমরা বিজনেস কেসটা আগে বুঝতে হবে। তো আমরা যে কাজটাই করি, ডাটাবেস ডিজাইন করার সময় অ্যাটলিস্ট আমরা বিজনেস কেস চিন্তা করি না। এটা কিন্তু ট্রু। ডাটাবেস ডিজাইন করার সময় চিন্তা করি যে হয়ার কলতে যেটা লাগে সেটা আমরা দেওয়ার চেষ্টা করি ইন্ডেক্সিং, অনেক সময় সেটা নাও দেওয়ার চেষ্টা করি। তো যখন ডিজাইন করি তখন তো ডাটা কম থাকে, মানে ইন্ডেক্সিং না দিলে বা কি আসে যায়, তাই না? যার কারণে এটা আমাদের আসলে চিন্তা করা উচিত যে কোনটা ইন্ডেক্স থাকবে কোনটা থাকবে না, সেই কনস্ট্যান্টটা আবার কি রকমের হবে, তাই না? নর্মালি আমাদের এখানে বেশ কয়েক রকমের মেন টাইপ অফ ইন্ডেক্স এর ভিতরে বলা আছে বিটরি ইন্ডেক্স, হ্যাশ ইন্ডেক্স, বিটম্যাপ ইন্ডেক্স, ফুল টেক্সট ইন্ডেক্স, কভারিং ইন্ডেক্স। এর বাইরেও আরো ইন্ডেক্সিং আছে। ঠিক আছে, আমরা বিটিডি ইন্ডেক্সটা সাধারণত নর্মালাইজ করি, বাই ডিফল্ট এটা কাজ করে, এবং এটা নিয়ে আমি আরো ডিটেলস একটু পরে চলে যাই। ঠিক আছে, মানে কভারিং ইন্ডেক্স আছে, এটা নিয়ে আলোচনা হবে। তারপর আছে ক্লাস্টার নন ক্লাস্টার ইন্ডেক্স।
যে এটা আসলে ক্লাস্টার ইন্ডেক্সে কি হবে, নন ক্লাস্টার ইন্ডেক্সে কি হবে। ঠিক আছে। আহ আমরা যদি বলি ক্লাস্টার ইন্ডেক্স, একটা টেবিলে একটা ইন্ডেক্স, মানে প্রতিটা ইন্ডেক্সের জন্য একটা করে অর্ডার তৈরি করে রাখবে সে। নন ক্লাস্টার করলে পরে হচ্ছে আমাদের এখানে যে মাল্টিপল পয়েন্টারের সাথে ডাটা স্ট্রাকচার নিয়ে সেপারেট ডাটা, সেপারেট স্ট্রাকচার উইথ পয়েন্টার টু ডাটা রোজ সাথে সেই ইন্ডেক্স তৈরি করবে। এবং এখানে আছে ক্লাস্টার আর নন ক্লাস্টার। সবচেয়ে বড় হচ্ছে ডাটা অরিজিনেটেড ফিজিক্যালি, অর্গানাইজ ফিজিক্যালি, আর আছে লজিক্যালি। নন ক্লাস্টার বলতে হচ্ছে লজিক্যাল অর্ডার, এটা হচ্ছে ফিজিক্যাল অর্ডার। ফিজিক্যাল অর্ডার বলতে এক দুই তিন লাগে। লজিক্যাল অর্ডার হচ্ছে লজিকের সাথে থাকতে হবে। এটা এটা কম্পোজিট ইন্ডেক্স আছে। আর কম্পোজিট ইন্ডেক্স আছে, কভারিং ইন্ডেক্স আমরা এটা ডিটেলসটা এখন আসবো। যে মাল্টিপুল কলাম, যেটা মাল্টিপুল কলাম কুয়েরিতে অথবা মাল্টিপুল টেবিল সাথে যে ইন্ডেক্স গুলো ইউজ হয়, কম্পোজিট ইন্ডেক্স এটা থাকতে পারে। ঠিক আছে, বাই ডিফল্ট ফরেন কি ইটসেলফ এ কম্পোজিট ইন্ডেক্স। নর্মালি হচ্ছে কি আমাদের একই টেবিলে মাল্টিপল ইন্ডেক্স থাকতে পারে, যে একটার সাথে আরেকটা রিলেশন, অথবা দেখা যায় যে তিন চারটা ফিল্ড মিলে একটা ইন্ডেক্স হতে পারে। পারে না এরকম লাগে না অনেক সময়, যে আমার যখন ইউনিক কি লাগে, ইউনিক কি আমার দেখা যায় যে আমি সিঙ্গেল ফিল্ডে ইউনিক কি লাগে, মাল্টিপল ফিল্ডেও লাগে, তাই না? মাল্টিপল মিলে একটা ইউনিক কি হতে পারে না, এরকম প্রয়োজন আছে অনেক জি জায়গায়। ভাইয়া, এরকম হয়। একে কম্পোজিট প্রয়োজন কি আছে বলে তো। আপনি? জি ভাই। কম্পোজিট ইন্ডেক্স, কলাম অর্ডার ইন ইন্ডেক্স ডেফিনেশন ইজ ক্রিটিক্যাল ফর পারফরমেন্স। ঠিক আছে, এইটা একটা জিনিস। কভারিং ইন্ডেক্স হচ্ছে সাধারণত দেখা যায় যে সিলেক্ট হয় আর যে মানে ইউজ করা হয়, যেগুলো কভারিং ইন্ডেক্স করার জন্য যেগুলো ইউজ হয়, নর্মাল ইন্ডেক্স যেটা ক্যাসকেডেড বলা হয়। এই জায়গায় আমি আসি, আমি বলেছিলাম আপনাদেরকে ইন্ডেক্সের কোন রুলস ফলো করবে, কোনটা সবচেয়ে ভালো। ঠিক আছে? তাই ইন্ডেক্সের সিলেক্টিভিটি একটা জিনিস আছে। সিলেক্টিভিটি, সিলেক্টিভিটি কি জিনিস? সিলেক্টিভিটি হচ্ছে যে ইন্ডেক্স আপনাকে এই টেবিলে, এই ইন্ডেক্সটা আপনার জন্য কতটা জরুরি, আসলে কতটা রেজাল্ট আনবে, কুইরিকে কতটা অপটিমাইজ করবে, সেইটা হচ্ছে একটা জিনিস, যে ওই ইন্ডেক্সটা কি লাগবে। নর্মালি দেখেন প্রাইমারি কি ইন্ডেক্সিংটা একটা বেটার পারফরমেন্স দেয় অলওয়েজ। এই মানে আইডি জানলে পরে ডাটা খোঁজাটা খুব সহজ। তাই কি হয়, তাই না? তাই হয় না? কারণ কি জানেন? জি ভাইয়া। ওর ওর সিলেক্টিভিটি সবচেয়ে হাই থাকে। হ্যাঁ, সিলেক্টিভিটি হচ্ছে কি, যে ওই টেবিলের ভিতরে ইউনিক ভ্যালু, ওই কলামে ইউনিক ভ্যালু যা থাকবে এবং টোটাল রেকর্ড সংখ্যাকে তাকে যদি ডিভাইডেড করেন, ওই রেজাল্ট যদি এক আসে তাহলে এক্সিলেন্ট সিলেক্টিভিটি। তার মানে এভরি ভ্যালু ইজ ডিফারেন্ট। ঠিক আছে, এটা হচ্ছে এক্সিলেন্ট সিলেক্টিভিটি। আর যদি এই ভ্যালু যদি 0.5 অথবা তার বিলো থাকে, তাহলে মোটামুটি মডারেট। এবং এটা যদি হয় জিরো অথবা জিরোর কাছাকাছি, যত কাছে তত এই সিলেক্টিভিটি হচ্ছে খুব খারাপ। এবার আপনি ডিফাইন করেন না যে আপনি কোনটা ইন্ডেক্স করবেন, কোনটা করবেন না। কথা কি আমার বোঝা গেল, না বোঝা গেল না? ভাইয়া যদি একটু আবার বলতেন। মানে হচ্ছে কি আমি বললাম যে ইন্ডেক্সিং সিলেক্টিভিটির একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে ইন্ডেক্স ভ্যালু ডিভাইডেড বাই টোটাল রোজ। ইউনিক ইন্ডেক্স ভ্যালু, মানে ইউনিক ভ্যালু, ইউনিক ইন্ডেক্স না, আসলে ইউনিক ভ্যালু। তার মানে আপনার একটা টেবিলে সাপোজ আপনার মনে করেন 5 লক্ষ ডাটা আছে, তাই না? 5 লক্ষ ডাটার ওই টেবিলটা নাম দেন, মনে করেন যে আইডি কলাম অথবা অন্য একটা কলাম। এর ভিতরে আমার ইউনিক ভ্যালু আছে হচ্ছে 5 লক্ষের ভিতরে 2 লক্ষ, 2.5 লক্ষ, তাই না? 2.5 লক্ষ দিলাম, আর টোটাল রেকর্ড আছে 5 লক্ষ, তাহলে আমার রেজাল্ট আসলো কত? 0.5, তাই না? 0.5 আসলো না? জি জি ভাইয়া। ভাইয়া। আচ্ছা, এই 0.5 আসলে পরে এটা মোটামুটি রেজাল্ট আসে, মানে মডারেট আর কি একটা রেজাল্ট পাবেন। এখন এই 5 লক্ষ রেকর্ডই যদি আপনি ইউনিক থাকতো, মানে এই কলামের যে ভ্যালুটা রাখছেন, ওই ভ্যালুটা ইউনিক হতো, তাহলে তো রেজাল্ট আসতো কত? 1 আসতো, তাই না?
তাই তো? জি ভাইয়া, তখন 1 আসতো। অথবা 1 আসতো, তাহলে এটা এক্সিলেন্ট হতো। আর যদি ওইখানে 5 লক্ষ জায়গায় 4 লক্ষ আসতো, আসছে ইউনিক ভ্যালু, তাহলে এটা আসতো 0.8, তাই না? দ্যাটস অলসো এক্সিলেন্ট রেজাল্ট। এটাই হচ্ছে যে আসলে আপনি ফিল্ড ইন্ডেক্সিং করবেন কি করবেন না। ক্লিয়ার, বোঝা গেল? জি ভাইয়া। ভাইয়া, এটা গেল। জি, বলুন। তার মানে আমার ইউনিক ভ্যালু যদি ওই কলামে রেশিও যত কম থাকবে, যদি ওয়ান রেশিও যত বেশি থাকবে, আমার কি পারফরমেন্স তো হয়। পারফরমেন্স পারফরমেন্স তত তো হাই, হয়। এবং আমরা চাইলে ওটাকে আমরা মানে কনসিডার করতে পারি ইন্ডেক্স করব কি করব না, এরকম। আসলে অনেক সময় দেখা যায় যে আমার রেশিও যদি মানে পারফরমেন্স কম থাকলেও কিছু জায়গায় ইন্ডেক্সিং করা লাগে, বা যে আমার কম্পোজিট যদি আমি ইউজ করতে চাই, তাহলে অন্য অন্য টেবিলের সাথে এই টেবিলটা জানি এই ভ্যালু নিয়ে রিলেশন না তৈরি করে। আমি বুঝাইতে পারছি? সেক্ষেত্রে আমাদের ছোট্ট চাইল্ড টেবিল তৈরি করে নিয়ে ওখানে চাইল্ড টেবিলে কম্পোজিট মানে ইন্ডেক্স করাটা ভালো। আপনার কথাটা মনে হয় লাস্টে ক্লিয়ার হয় নাই, তাই না? আপনাকে একটু বলি, আবার বলি। সাপোজ মনে করেন একটা টেবিল আছে, হচ্ছে আমাদের জেন্ডার নামে একটা কলাম আছে, তাই না? হ্যালো? হ্যাঁ ভাইয়া, শুনতেছি। জেন্ডার নামে একটা কলাম আছে। এই কলামে মনে করেন আপনার রেকর্ড আছে হচ্ছে 10 কোটি। 10 কোটি না, আমি ধরলাম বাংলাদেশের মানুষ কত, 16 কোটি। 16 কোটি রেকর্ড আছে, তাই না? 16 কোটির ভিতরে আমি যদি জেন্ডার ধরি, তাহলে তো 9 কোটি থাকবে হচ্ছে 9 কোটি, 10 কোটি থাকবে হচ্ছে মেল, আর বাকি 6 কোটি থাকবে হচ্ছে ফিমেল। অথবা 9 কোটি থাকবে মেল, 7 কোটি থাকবে ফিমেল, তাই থাকবে না? হ্যাঁ, এরকম। কিন্তু ইউনিক ভ্যালু কয়টা? দুইটা না? হ্যাঁ, ইউনিক ভ্যালু তো দুইটা, তাই তো? তাহলে এর পারফরমেন্স কি হবে? আমি যদি ওই কলামের উপর যদি কোনো ডিসিশন নিতে চাই, তার পারফরমেন্সটা কি হবে? লো হবে না, একদম সুপার লো হবে, তাই তো? সুপার লো। আচ্ছা, এইটার আবার কারণ আছে। তাই বলে কি আমি জেন্ডারটাকে করবো না ইন্ডেক্সিং? করবো না করবো না? করবো। সেক্ষেত্রে আমি করবো জেন্ডারটাকে চাইল্ড টেবিলে রেখে ওই চাইল্ড টেবিলে আইডি ভেরিফিকেশন করবো। তখন ওইখানে যে আবার পারফরমেন্স কিন্তু এর বাড়তি প্রভাব পাবো। আমার কথা কি ক্লিয়ার? ভাইয়া, লাস্টের লাইনটা বুঝলাম না। মানে আমি সেক্ষেত্রে আমি এইসব জায়গাতে জেন্ডারটা সবচেয়ে ভালো জিনিস হচ্ছে, জেন্ডারটাকে আমি একটা চাইল্ড টেবিল বানাবো। আমি যদি ডিজাইনের দিকে প্রথমে আসি, আচ্ছা চাইল্ড আচ্ছা। টেবিল বানাবো, চাইল্ড টেবিলের আইডি ধরে ইয়ে করবো, তো চাইল্ড টেবিলে তো আমি 100% ইয়ে পাচ্ছি, অপটিমাইজেশন পাচ্ছি। আচ্ছা, পাচ্ছি না? বুঝতে পারছি ভাইয়া। ক্লিয়ার? এটা কি যে ভাইয়া মানে ডিনর্মালাইজেশনের যে কনসেপ্টটা? ডিনর্মালাইজেশন কনসেপ্ট, রাইট? ওকে তো ওকে। এইটাই হচ্ছে সিলেক্টিভিটি। এই সিলেক্টিভিটি যত বুঝবো তত আমাদের ইন্ডেক্সিং করার জন্য ঝামেলা কমবে। বাট সিলেক্টিভিটি নট ডিফাইন যে আপনি ইন্ডেক্স করবেন কি করবেন না। বাট সিলেক্টিভিটি আপনাকে বলবে হচ্ছে যে হাই সিলেক্টিভিটি মোর এফিশিয়েন্ট ইন্ডেক্স ইউজার। এটা বলে দিচ্ছি আপনাকে। ক্লিয়ার কি? জি ভাইয়া, ওকে। ক্লিয়ার। ওকে। মানে অ্যাকচুয়ালি আমার টোটাল ইন্ডেক্সিং এর মানে পুরো জায়গাটাতেই ছিল হচ্ছে সিলেক্টিভিটি ম্যাট্রিক্স। আমি আমাদের ফার্স্ট সেশনে বলেছিলাম, ফার্স্ট হাফে, যে আমরা পরে এটা নিয়ে আলোচনা করবো। এখন দেখেন, ইন্ডেক্সের কিন্তু আবার কাজ করতে হয়, তাই না? ইন্ডেক্স মাস্ট বি আপডেটেড অন ইনসার্ট আপডেট ডিলিট অপারেশন। তার মানে আপনি যে ইন্ডেক্স করলেন, আপনি যে ওয়ান টাইম ইন্ডেক্স করে দিলেন, সে টেবিলকে তো রাইট করে রেখে দিল, ইন্ডেক্স রাইট করে রেখে দিল না? তাহলে এই টেবিলকে আবার কিন্তু পরবর্তীতে কাজ করাতে হয়, যে আপনার কোনো কিছু অপারেশন হলে পরে ওই টেবিলে কিন্তু ওই ভ্যালু কিন্তু আবার চেঞ্জ হবে। এটা অলওয়েজ করাইতে হয়। যদি এটা না করায় তাহলে কিন্তু ওই ইন্ডেক্স কাজ করবে না। ক্লিয়ার? এটা হয়তো আমরা জানি কি না জানি জানি না, আমরা বাই ডিফল্ট ইউজ করি ক্যাশকেড, ঠিক আছে? অটোমেটিক্যালি সে কিন্তু ওই কাজটা করে নেয়। ওকে। দেখেন, আরেকটা কথা হচ্ছে, টু মেনি ইন্ডেক্সেস স্লো ডাউন রাইট হেভি ওয়ার্কলোড। মানে বেশি ইন্ডেক্স আপনাকে রাইট স্লো করে দেয় এবং ওয়ার্কলোডকে বাড়িয়ে দেয়। ঠিক আছে? হ্যাঁ। এবং যার কারণে বলতেছে যে আপনি রেগুলারলি আনইউজড এবং ডুপ্লিকেট ইন্ডেক্সকে মনিটর করেন।
এটা হচ্ছে ইন্ডেক্সিং এর একটা পার্ট। যে আমাদের বলতেছে কি, আমরা ফার্স্ট বলতেছি যে ইন্ডেক্সিং অবশ্যই ইন্ডেক্স টেবিল গুলো আপডেট হইতে হবে। ইন্ডেক্স কোন কোন অপারেশনের ক্ষেত্রে, ইনসার্ট আপডেট ডিলেটের জন্য, আবার ইসের জন্য মানে সিলেক্টের জন্য কিন্তু বলা হয় না, কারণ আমি ডাটা যদি ইনসার্ট করি অলওয়েজ ইনসার্ট সেই ইন্ডেক্সে অ্যাড হয়ে যাবে ইন্ডেক্স টেবিলে। তারপর আবার আপডেট করলে হয়ে যাবে, ডিলিট করলে তো ওটা ইন্ডেক্স থেকে বাতিল হয়ে যাবে। নর্মালি আমরা ডিলিট অপারেশন চালাই না, যার কারণে এটা বোঝা যায় না। আর টু মেনি ইন্ডেক্স এটা রাইট কে স্লো ডাউন করে এবং হেভি ওয়ার্কলোড তৈরি করে, যার কারণে অন্যকে মানে ডাটাবেজ এত পরিমাণ বিজি করে দেয় যে অন্যকে ই করতে দেয় না, কাজ করতে দেয় না। যার কারণে আমাদেরকে রেগুলার ইন্ডেক্সকে মনিটর করতে হয়, ডুপ্লিকেট ইন্ডেক্স যাতে রিমুভ করি অথবা আনইউজড ইন্ডেক্স এটা বের করা যায় যে কোন ইন্ডেক্স গুলো আনইউজড, এটা কি ইজিলি বের করা যায়। ইন্ডেক্স ইউজেস ইন কোয়েরি এক্সিকিউশন, কি কি এক্সিকিউশনে ইন্ডেক্স ইউজ হয়, ঠিক আছে। আমরা যখন কোয়েরি লিখি, কোয়েরি লিখতে যে নর্মালি আপনারা দেখেছেন কি না দেখেছেন জানি না, যে অনেক কোয়েরি আমরা ডিরেক্টলি ওই সার্চ করতে গেছি অথবা রিলেশন করতে গেছি, ওই কোয়েরি গুলো টাইম আউট হয়ে যায়। কিন্তু আমরা যদি ইন্ডেক্সিং করি, যে কথা একটু বললাম যে জেন্ডারটা একটা টেবিলে রাখলে হতো ডিনর্মালাইজ করে, তো এরকম যদি হতো তাহলে এটাকে কোয়েরিটা ফাস্টার হয়ে যায়। এবং আমি আমার পার্সোনাল যে কাজে একটা জায়গায় আমি বিপদে পড়েছিলাম। সে বিপদ হচ্ছে কি, যে আমি তখন সর্বসকল আমার চাকরির বয়স হলো 1.5 বছর হয়নি, ইস্পানি লিমিটেডে গেছি। কুয়েরি রান করলে কুয়েরি আছে টাইম আউট হয়ে যায়, রিপোর্ট রান করে না। তো তাদের আসলে রেগুলার দেখার দরকার ছিল হচ্ছে যে প্রতিদিনে তারা হচ্ছে স্টক পজিশন জানতে চায় এবং সেলসের অর্ডার কি পরিমাণ হয়েছে। ওরা তো চায়ের বিজনেস করে। পরে আমরা এটা নিয়ে করতে করতে পরে হঠাৎ করে তখন আমরা এখানে অফিসে আসলাম, অফিসে এসে অনেকের সাথে অনেক কথাবার্তা বললাম। পরে আমরা একটা ইচ্ছে পেলাম যে এটা ইন্ডিয়া, তখন কিন্তু এই আপনার চ্যাট জিপিটি ছিল না, গুগল মামায় বড় ভরসা। ঠিক আছে, আমরা একটু ইন্ডেক্সিং করে দেখি, যেহেতু অনেক জায়গায় সাজেস্ট করতেছে যে সোলো কুয়েরি ইন্ডেক্সিং করো ফাস্টার, তাহলে ইন্ডেক্সিং কাকে করব। তখন আমরা আসলাম, এক্সপ্লেন করলাম যে ডাটাবেসটা কোন জায়গায় যে বেশি ডাটা পাচ্ছে, এবং সিঙ্গেল একটা এরিয়া ইন্ডেক্সিং করার কারণে, এরিয়া এবং হচ্ছে ডিপো আইডি দুইটা ইন্ডেক্সিং করার কারণে দেখলাম যে যে রিপোর্ট আমাকে 10 মিনিট আধা ঘন্টা চলার পরে এটা টাইম আউট হয়ে যেত, সেই রিপোর্ট উইদিন সেকেন্ডে জেনারেট হচ্ছে। দ্যাটস দ্য পাওয়ার অফ ইন্ডেক্স অ্যাকচুয়ালি। বাট আনপ্লান্ট ইন্ডেক্স অলওয়েজ প্রহিবিটেড। আমার মনে হইলো যে এটা ফিউচারে ইউজ হইতেও পারে, ওটা ইন্ডেক্স করে রেখে দেবো, এটা আসলে আসলে কোনো কথা নয়। হয়ারে বসলেই যে ইন্ডেক্স করে রেখে দেবো তাও দরকার নেই, কতটুকু দরকার সেটা মেনলি হলো যে ইন্ডেক্স বেশি ইউজ হয় হলো ডাটা ফিল্টারিং, শর্টিং এ এবং জয়েনিং এ। এখন আপনি এটা বুঝবেন কেমন, কোথায় ইন্ডেক্স ছিল করা লাগবে। এক্সপ্লেন করলে, আপনি যদি 5টা টেবিল জয়েন করে কাজ করেন, ও এক্সপ্লেন করলেই ও কিন্তু বলে দেবে ওখানে রেজাল্টে যে আসলে কোন টেবিলের কারণে অথবা কোন জয়েনের কারণে আপনাকে ডাটা বেশি এক্সিকিউট হচ্ছে। ওদের স্লো হয় কারণ কি, ও টোটালি ওই একটা রেকর্ড, সাপোজ একটা টেবিলের রেকর্ড আছে হচ্ছে 1 লক্ষ, আরেকটা টেবিলের রেকর্ড আছে হচ্ছে 2,000, ও কিন্তু 1 লক্ষ মাল্টিপ্লাই 2,000 বানায় ফেলেছে প্রথম ধাপে। এটা কি সবাই জানেন? হ্যালো? ভাইয়া কোয়েশ্চেনটা ক্লিয়ার না, আরেকবার একটু বলবেন? মানে আমি যখন এসকিউএল কোয়েরি রান করি, তখন কি করে, একটা টেবিলে আমার রেকর্ড আছে হচ্ছে 2 লক্ষ, আর একটা টেবিলে রেকর্ড আছে 2,000, এই দুইটা টেবিল জয়েন করেছে। ও প্রথম ধাপেই কি করে, প্রথম ধাপে কি 2 লক্ষের উপর অপারেশন চালায় না 2,000 উপর অপারেশন চালায়। হ্যাঁ, বেস বেস টেবিলে যদি 2 লক্ষ থাকে তাহলে 2 লক্ষের উপর চালাবে। সে তো অ্যাকচুয়ালি কোয়েরিটাকে, এই রেকর্ডটাকে, মানে বেস টেবিলে যদি 2 লক্ষ থাকে,
এবং সে ওইটাকে যদি আমি যদি মানে নর্মালি হচ্ছে যে লেফট জয়েন দিয়ে চালাই, ঠিক আছে, অথবা জয়েন দিয়ে চালাই, সে তো 2 লাখ করে আর ওইটাতে মাল্টিপ্লাই করে রেকর্ড বানাবে, তারপর আপনাকে দেখাবে 2 লাখ। হ্যাঁ, এটা যদি ইন্ডেক্সিং থাকে তাহলে কিন্তু আপনাকে ওই ইন্ডেক্সিং ধরে সে ওই কটা রেকর্ডের উপরে সে জয়েন করবে। আর ফুল 2 লাখ করে নিয়ে যাচ্ছে, 2,000 বার সে জয়েন করাচ্ছে, কিন্তু আসলে তো আমার ওইটা ছিল না, দুই সাইডের ইন্ডেক্সিং ধরে আমরা আগাইতে হবে। এটা তো পাওয়ার অফ ইন্ডেক্স অ্যাকচুয়ালি। তেমন ইন্ডেক্সিং ইজ মোর পাওয়ারফুল অ্যাকচুয়ালি, যে বেশি ইন্ডেক্সও ভালো না। যেমন দেখেন ইন্ডেক্সিং এর কমন মিস্টেক কি, ক্রিয়েটিং টু মেনি ইন্ডেক্স ইন ফ্রিকুয়েন্টলি আপডেটেড টেবিল, ট্রানজিশন টেবিল বলি আমরা যেটা মেনলি, এবং যে ডাটাটা আমার ফ্রিকুয়েন্টলি আপডেট হয় সেই জায়গায় আমার বেশি ইন্ডেক্স রাখার তো দরকার নেই, তাই না? আর হচ্ছে ইন্ডেক্সিং এভরি কলাম ইনস্টেড অফ ক্রিটিক্যাল ওয়ান্স। আমরা অনেক সময় দেখা যায় যে যত কলাম থাকে ইন্ডেক্স করে রাখছি, অ্যাকচুয়ালি তো আমার দরকার না, আমার তো প্ল্যান করতে পারছিল কোনটা ইন্ডেক্সিং করবো করবো না, ওই একই কথা কিন্তু ঘুরে ফিরে আসতেছে। ঠিক আছে, কম্পোজিট ইন্ডেক্স কে সাধারণত দেখা যায় অর্ডারের জন্য সাধারণত কম্পোজিট ইন্ডেক্স থেকে বাদ দেওয়া বলা হয়েছে। ঠিক আছে, তখন এটা কম্পোজিট ইন্ডেক্স লাগে শুধুমাত্র ইউনিক বের করা অথবা ইসের ক্ষেত্রে আমরা কম্পোজিট ইউজ করতে, আদারওয়াইজ কম্পোজিট ইন্ডেক্স কে পরিব্রেড করা হয়, তাহলে ইটসেলফ ও কিন্তু আপনাকে ডিবিটাকে ভারী করে ফেলে। ঠিক আছে, আর একটা জিনিস হচ্ছে যে ইন্ডেক্স করলাম, এই ইন্ডেক্স গুলো পরবর্তীতে ডাটা চেঞ্জের সাথে আর চেঞ্জ হয় না, এইটার দিকে খেয়াল রাখবেন। যদি এখনকার যে ইন্ডেক্সিং যেগুলো আমরা করি আপওয়ার্ড ডাটাবেজে, এটা সাধারণত ইন্ডেক্সিং করার সময় অটোমেটিকলি এই প্রসেসটাই বাই ডিফল্ট আসে, যে সে অলওয়েজ চেঞ্জ, ডাটা চেঞ্জের সাথে চেঞ্জ নিয়ে। তাহলে মিস্টেক গুলো বোঝা গেল সাধারণত আমরা কি করি ইন্ডেক্সিং এর মিস্টেক, মানে আমরা ওভার ইন্ডেক্সিং করে ফেলি, যেটা আসলে দরকারই নাই সেটাকে করে ফেলি, অথবা দেখা যায় যে পুরা টেবিলটাকে আমরা ইন্ডেক্সিং করে ফেলি, ওরা নড়া করে রাস্তা নেই। কম্পোজিট ইন্ডেক্স এটা ইউজ আমাদের ক্ষেত্রে খুব কম, অন্য জায়গায় হয়। আর হচ্ছে কিছু জায়গায় আমরা ইন্ডেক্সিং করি, এমন ভাবে ইন্ডেক্সিং করি যাতে এই ইন্ডেক্সিং গুলো পরবর্তীতে আর ডাটা আপডেট হয় না, মানে ওয়ান টাইম ইন্ডেক্স রেখে দিয়েছে, ওয়ান টাইম ও আপডেট হবে না। কিন্তু এটাও সচরাচর কম, প্রথম দুইটা কেসেস আমাদের সবচেয়ে বেশি, যে ইন্ডেক্স আইদার করি না, অথবা করি, অথবা বেশি করি, মানে বেশি করে ফেলে আনইউজুয়াল ফিল্ড, ঠিক আছে, আর একদম করি না। এই তিনটা জিনিস হচ্ছে আমাদের এখানে সবচেয়ে বেশি। তো উই হ্যাভ টু কেয়ারফুল অ্যাবাউট দ্য ইন্ডেক্সিং। ঠিক আছে, এই জায়গায় কারো কোশ্চেন আছে কোনো? বেস্ট প্র্যাকটিসটা কি আছে ইন্ডেক্সিং এর ক্ষেত্রে সেই জায়গায় যাই। আহ, আমরা কি করব, অনলি ফ্রিকুয়েন্টলি ফিল্টার্ড অ্যান্ড জয়েন্ট কলাম যেগুলো আছে সেগুলো মাস্ট আমরা ইন্ডেক্স করবো, যেমন এই যে আমরা যে বলছি হোয়ার কন্ডিশনে যেগুলো ইউজ করে এগুলো ইন্ডেক্স করি। ইউজ কম্পোজিট ইন্ডেক্স কেয়ারফুলি বেসড অন দ্য কুয়েরি প্যাটার্ন, মানে আমরা কম্পোজিট ইন্ডেক্সটা আসলে খুব কেয়ারফুলি করবো, তার মানে এখানে আমরা প্রহিবিট করার কথা বলা হয়েছে, ড্রপড আনইউজড আর রিটার্ন ইন্ডেক্স রেগুলারলি, যেগুলো আনইউজ হয় না অথবা রিটার্নডেন্সি তৈরি করছে আপনাকে, সেগুলো আস্তে আস্তে রিমুভ করে ফেলতে হবে। আর স্ট্যাটিস্টিক্স আস্তে আমরা আপ টু ডেট করে দিই, এখন একটা এস্টিমেশনে কি আছে। হুম, এটা গেল ইন্ডেক্সিং এর। এখন আপনাদেরকে যদি আমরা করি যে আপনারা ইন্ডেক্সিং এর কিছু কেস তৈরি করবেন, নেক্সট ক্লাসে সবাই নিয়ে আসবেন, নেক্সট ক্লাসে আগেই আমাদের তৌফিকার কাছে সবাই জমা দিবেন। হ্যাঁ, ইন্ডেক্সিং গুলার আমি আরো কিছু টাস্ক দিয়ে দিব নেক্সট ক্লাসে প্রিপারেশনের জন্য, তার কারণ এখন দুইটা ক্লাস তো আমি বকবক করলাম, পরের ক্লাসগুলোতে আমি বকবক করবো না, আপনারাই কথা বলবেন। এই আমরা যেটা দুইটা ক্লাস নিলাম এটা পর্যন্ত কারো কোনো মানে বুঝতে প্রবলেম হলো এরকম কিছু আছে? হ্যালো?
সবাই শুনতে পাচ্ছেন? না আমার কথা শোনা যাচ্ছে না? উম, ভাইয়া শোনা হ্যাঁ ভাই, শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে যাচ্ছে ভাইয়া। ভাই। শুনতে পাচ্ছেন? ভাইয়া, শুনতে পাচ্ছি ওই ভাই। যে একটা কোশ্চেন ছিল, জি কমন শিওর। কমন মিস্টেকের যে 4 নাম্বার পার্টটা, নোট আপডেটিং স্ট্যাটিস্টিক্স আফটার মেজর ডাটা চেঞ্জেস, ভাই এটা আমি ক্লিয়ার না। হুম হুম। এটা এটা সাধারণত আমরা যে ক্যাশকাড কমান্ড ইউজ করি, তো ঠিক আছে, এটা অলরেডি আমাদের ইউজ হয় না, বাই ডিফল্ট এটা ক্যাশকাডই থাকে, যে ডাটা আপডেট হলে পরে ইন্ডেক্স আপডেট হয়ে যায়। কিছু কিছু ক্লায়েন্টে আমরা তো ম্যাক্সিমামে মাইএসকিউএল ইউজ করি, তাই না? কিন্তু এটা যে এসকিউএল ইউজের ক্ষেত্রে আমাকে বলে দিতে হয় যে ডাটা আপডেট হলে পরে ইন্ডেক্স আপডেট হবে কি হবে না। ও বুঝতে পারছি? আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। তাহলে এটা না বললে হয় কি, যে আপনি ইন্ডেক্সিং এর ভিতর ডাটা রয়ে গেছে, নতুন ডাটা আসতেছে অথবা ডাটা আপডেট হয়েছে, ঠিক আছে, সেই তথ্য ইন্ডেক্সিং এ নাই। হ্যাঁ, বুঝতে তখন পারছি। একটা মানে মিস্টেক তৈরি হয় সাধারণত একদম মানে। এখন বর্তমানে যে ক্লায়েন্ট গুলো আছে, এই ক্লায়েন্টের বাই ডিফল্ট এটা দিয়াই থাকে যে কোনো চেঞ্জ করতে গেলে, এটা কমান্ড প্রম্পট তো করতে গেলে এটা তাহলে বলে দিতে হবে। বুঝতে ঠিক পারছি? আছে ভাই, ঠিক আছে যাক, ভাই, বুঝতে মোটামুটি পারছি। আমি খুব খুশি হচ্ছি যে মানে ভালো লাগতেছে যে সবাই আসলে আমরা নিজেরা পার্টিসিপেশন করতেছি আসলে, তাই না? অ্যাকচুয়ালি এটা গেল আমাদের যদি বেস্ট প্র্যাকটিস সাধারণত করি কি আমরা, ইন্ডেক্স ফ্রিকোয়েন্টলি ইউজটা করলে তো বেস্ট কোয়েরি প্যাটার্ন যেটা ইউজ করি, আনইউজ ইন্ডেক্স গুলো আমরা ড্রপ করে দেবো এবং স্ট্যাটিস্টিক্স গুলো আপ টু ডেট রাখবো, তাতে আমাদের সুবিধা হবে। একটা জিনিস মনে রাখেন যে আমরা কিছু জায়গায় ইন্ডেক্সিং কিন্তু আপনার রিয়েল লাইফে করা খুব টাফ। আর আরেকটা জিনিস আছে যে ডাটাবেজে আমরা কি পরিমাণ ডাটা রাখবো, কি রাখবো, এটা নিয়ে আমরা সামনে আলোচনা করব। হ্যাঁ, যে ডাটাবেজে আমরা কি ডাটা রাখবো, কোন ডাটা রাখবো, কোন ডাটা কতদিন রাখার দরকার। তখন আমরা তো এই যে পারলে পরে আমরা এই যে অডিট ট্রায়াল এটাও রেখে দিই যুগের পর যুগ, তাই না? আবার এই যে দেখতেছি আমার অপারেশন কস্ট বাড়তেছে একটা জায়গায়, হচ্ছে অডিট ট্রায়াল যুগের পর যুগ রেখে দিচ্ছি। আদৌ থেকে এটা দরকার আছে? কতদিনে এটা অডিট ডিসমিস বলতেছে অডিটের জন্য, তাহলে অডিট ডিসমিস কতদিনে হয়? তাহলে এই সেই অডিট কমিটির আবার মিটিং হয় না কেন? সেটা তো যেহেতু ক্লায়েন্টের ডাটা, তাই না, আমার তো ডিসিশন নিতে পারে, ক্লায়েন্টকে আমি মানে মেল দিয়ে বলতে পারে অথবা দিয়ে বলতে পারে। তো এরকম ডাটাবেজের অপটিমাইজেশনের জন্য যে শুধু ইন্ডেক্সিং দরকার তাই নয়, ডাটাও কিন্তু ডাটাবেজ অপটিমাইজেশনের এখানে একটা অবস্টাকল। এখন আপনার যে টেলকো গুলো কিন্তু বলে দেয় সিডিসি ডাটা কিন্তু রাখে না, সিডিআর ডাটা। সিডিআর ডাটা হচ্ছে কল ডিটেলস রেকর্ড, এই ডাটা তারা বেশি দিন রাখে না, শুধুমাত্র আইন শৃঙ্খলা বাহিনীর একটা বাইন্ডিংস আছে সেরকম রাখে। তো আমার এখানে কতটুকু রাখবো ডাটা? আর ডাটার ভিতরে তো আমাদের আছে ট্রানজিশনাল ডাটা, নন ট্রানজিশনাল ডাটা, তাই নাই কি আছে না? হ্যালো, আর লগ ডাটা। জি ভাইয়া। ট্রানজিশনাল ডাটা, নন ট্রানজিশনাল ডাটা, লগ ডাটা। তো সো উই হ্যাভ টু ডিফাইন যে আসলে কোনটা রাখবো, কি রাখবো, কোথায় রাখবো, ঠিক আছে। এবং এখন যে মজারই আছে যে আমাদের ফ্ল্যাট ডাটা আছে আর রিলেশন আরডিবিএমএস আছে। আরডিএমএস হচ্ছে কেন দরকার আর কেন দরকার না, এখন আমি সামনে দেখতেছি সামনে যদি আরডিবিএমএস টোটাল নাও থাকে তাহলেও দুনিয়ার কারোর কিছু আসে যায় না, বাট দে হ্যাভ টু গেট দ্য স্ট্যাটিস্টিক্স। ওই প্রথম একটা কথা ছিল আরডিবিএমএস তাহলে স্ট্যাটিস্টিক্স কোথাতে আসবে, এটা একটা পসিবল যেটা বিভিন্ন ডাটাবেস থেকে এটা এস্টিমেশন আনা যায়। তো এইটা আমরা একটা ইয়ে দেখলাম যে বেস্ট প্র্যাকটিস গুলো দেখলাম। সামারাইজেশন যদি আমরা করি আজকে, তাহলে আজকের টপিক্স এর আমাদের সামারিতে আসবো। যদি কারো কোনো ইয়ে থাকে, ভিন্ন মত থাকে, ইয়ে থাকে, আমরা বলবো হাউ ইন্ডেক্সিং ইমপ্রুভস পারফরমেন্স। আমরা এটা বুঝলাম যে ইন্ডেক্সিং কিভাবে পারফরমেন্স কে বৃদ্ধি করে, কি টাইপস অফ ইন্ডেক্স আমরা এটা জানলাম, মানে পরিচিত হইলাম অথবা জানলাম, কেউ আগে জানতে পারতো আচ্ছা তারা এটা দেখলাম। ডিজাইন আর অপটিমাইজেশন প্রিন্সিপাল কি হতে পারে, বেস্ট প্র্যাকটিস ফর ইন্ডেক্সিং, বেস্ট প্র্যাকটিস কি ছিল। আলটিমেটলি আমরা যদি এক কথায় বলি তাহলে এটাই বলতে পারি যে ওয়েল ডিজাইনড ইন্ডেক্স ক্যান ট্রান্সফর্ম এ সোলো কোয়েরি ইনটু এ লাইটিং ফাস্ট ওয়ান। এটা কি বোঝা গেল? জি ভাইয়া। ঠিক তার উল্টাটা, বাট পুর ইন্ডেক্সিং ক্যান জাস্ট অ্যান্ড ইজিলি ডিগ্রেড ওভারঅল পারফরমেন্স। তার মানে ইন্ডেক্সিং এমনই একটা জিনিস এখানে যে আপনার ডাটাবেসকে
পুরো একদম আপনি টোটাল কাজটা করছে খুব সুন্দরভাবে, কিন্তু ইন্ডেক্সিং আপনার ডাটাবেসকে একদম ডাউন পারফরমেন্সে নামায় নিয়ে আসছে। আলটিমেটলি আপনার সিস্টেম ডাউন চলে গেছে, তাই না কি? সো বি কেয়ারফুল অ্যাবাউট ইন্ডেক্স, এটাই ছিল আমাদের প্রথম ধাপ। আমরা এরপর একটু টাপ ধাপের দিকে যাব। ঠিক আছে, হ্যান্ডস অন এর যদি যাই আমরা, তাহলে এটাও আপনাদেরকে একটা ইয়ে থাকবে। আমরা দুইটা অ্যাসাইনমেন্ট আজকে আমরা দিচ্ছি নেক্সট ক্লাসের আগে। নেক্সট ক্লাস আগে নিয়ে যাও ছোট ছোট অ্যাসাইনমেন্ট। ঠিক আছে, এটা আপনারা করবেন। করে এটা 1 পৃষ্ঠা বেশি লাগবে না কোনোটাতে। হ্যাঁ, আপনারা একটাই কাজ করবেন এখানে, যে কম্পেয়ার পারফরমেন্স বিটুইন ইন্ডেক্স নন ইন্ডেক্স কুইজ। জাস্ট একটা কোয়েরি রান করবেন ইন্ডেক্সের ছাড়া, অর্থাৎ যে কটা রেকর্ড নিয়ে করেন সেটা টাইম কম্পেয়ার করবেন কত পার্সেন্ট এটা ফাস্ট আর ঠিক আছে, আর এটা অ্যানালাইজ করবেন। আর ওই যে আগের ধাপটি যেটা দিয়েছি, প্রথম ধাপে কি দিয়েছিলাম জানি, ওটা মনে আছে? তৌফিক আপনাদেরকে দিয়ে দেবে আজকে কালকে সকালের ভিতর দিয়ে দেবে যে কোন কোনটা আপনাদেরকে আসলে দিতে হবে, নাকি আজকের ভিতর দিয়ে দেবো? তৌফিক এটা দিয়ে লিখে নেবেন তো, যে কম্পেয়ার পারফরমেন্স বিটুইন ইন্ডেক্স এন্ড নন ইন্ডেক্স কোয়েরিজ। এইটা কম্পেয়ার করে আপনার স্ক্রিনশট সহকারে আপনার দিবেন। এটা 1 পেজে লাগবে, 2টা স্ক্রিনশট লাগবে, পার্সেন্টেজ ক্যালকুলেশন করা লাগবে, খুব ইজি কাজ। ক্লিয়ার? হ্যালো? জি ভাইয়া। আচ্ছা, এর সাথে আরেকটা জিনিস থাকবে, ক্রিয়েট অ্যান্ড টেস্ট ডিফারেন্ট ইন্ডেক্স টাইপ। এটা আসলে আমি দিবই না, তখন এটা আমার জানারও দরকার নেই, এটা আপনারা অনেক ভালো জানেন। অ্যানালাইজ এক্সপেরিমেন্ট নিজেরা আপনারা দেখেন। ঠিক আছে, আপনারা দেখেন যে আবার ওইটাকে ইন্ডেক্স যদি করেন, ওই ডাটাটাকে আবার এক্সপ্লেন করে দেখেন যে পারফরমেন্স কি করে ইনক্রিজ হয়েছে। ওই একই জিনিসে কিন্তু দুটা পেয়ে যাবেন রেজাল্ট। তা এইটা তৌফিকা কি এটা দেখতে পারছেন? এটা আমি কি টেক্সট কপি করে দেবো তৌফিকা আপনাকে? ভাইয়া আমি কপি করে নিয়েছি। আচ্ছা ফাইন। আর প্রথমটা যে দিয়েছিলাম ওটা তো আমরা কপি করেন নাই, তাহলে ওইটার একটা আমাদের ইয়ে থাকবে, যে এইটা আমরা জমা দিবেন সবাই। এটা একটা আপনার হোম টাস্ক। নেক্সট সেশন হচ্ছে আমাদের 8 তারিখ, তাই না? ভাইয়া 15 তারিখ। 8 তারিখে হচ্ছে না সেশন, তাই না? ভাইয়া আজকে 8 তারিখ। আচ্ছা নেক্সট, ও সরি আজকে, সরি 15 তারিখ। নেক্সট 15 তারিখের পরে হচ্ছে কয় তারিখ আছে 22 আর? তারিখ ভাইয়া। 22 আছে, এবং এই মাসেই শেষ, তাই না? ভাইয়া এই মাসে খুব সম্ভবত শেষ হবে না ভাইয়া, যেহেতু 4টা সেশন। তো আমাদের 22, 29 এবং হুম, পরের মাসের প্রথম শনিবার যদি আমরা বাদ দিই, সেই পরমেশ ক্ষেত্রে একাডেমি। 13 তারিখ পর্যন্ত যাবে ভাইয়া। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ, সমস্যা নাই। আমরা তাহলে দুইটা, আমরা এই যে অ্যাসাইনমেন্ট নিয়ে যাচ্ছি আজকে এখানে এইটা। আর প্রথম অ্যাসাইনমেন্টটা আমি আবার একটু আপনাকে রিক্যাপ করে দিই আপনাদেরকে। আহ, সেটা কি ছিল? আচ্ছা, হুম, আমরা যে টেবিল স্ক্যান ভার্সেস ইন্ডেক্স স্ক্যান পারফরমেন্স, এটাও আপনার একটা ইয়ে দিবেন, item দিবেন। ঠিক আছে, এটা একটা আপনারা দেখবেন যে টেবিল স্ক্যান ভার্সেস ইন্ডেক্স স্ক্যান মানে এই যে ডিফারেন্সটা কি। মানে একটা ডিরেক্ট টেবিল থেকে ডাটা পড়া, ইন্ডেক্সিং করা থেকে ইন্ডেক্সিং এর ডাটা পড়া, দুটো একই রকম আসলে, ওখান থেকে এখানে একই রকম আছে। ঠিক আছে, এটা দিবেন আর একটা আপনারা প্রেজেন্টেশন। এখন হচ্ছে আমরা চলে যাই আমাদের নেক্সট ইসে, যে আমাদের কোনো কোশ্চেন অথবা কোনো কোশ্চেন যদি কারো থাকে আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব, প্লিজ ভাই আমার একটা কোশ্চেন আছে ভাইয়া। বলুন। ভাই আমার কোশ্চেনটা হচ্ছে যে আমার দুইটা ফিল্ড আছে, একটা হচ্ছে ইন্টিজার আর একটা ভার্কার। তো এখন আমার ইন্ডেক্সিং এর প্রয়োজন। তো আমি আমার দুইটা ফিল্ডই হচ্ছে ইউনিক ডাটা আছে দুইটাতেই। তো সেক্ষেত্রে আসলে এখানে কি আমার ইন্টিজার আর ভার্কারে এই দুইটার উপর কি ভিন্ন ভিন্ন ভাবে রেসপন্স করবে নাকি সেম রেসপন্স করবে ইন্ডেক্সিং এর? আপনাকে মানে সেম টেবিল সেম ভ্যালু, দুইটা কি সেম ভ্যালু? ইন্টিজারে যা সেম ভ্যালু রিটার্ন না করে। ভাইয়া, একটা ইন্টিজার, ইন্টিজার সাপোজ আইডি আছে, আর আরেকটাতে সাপোজ ভার্কার সাপোজ সেখানে ট্র্যাকিং নাম্বার বা সামথিং লাইক দ্যাট এরকম কিছু আছে। আমার এখন ইন্ডেক্সিং এর প্রয়োজন। ইন্টিজার, হ্যাঁ, ইন্ডেক্সিং এর প্রয়োজন। এখন কি কাজে প্রয়োজন সেটা হচ্ছে ব্যাপার। এখন হচ্ছে দুইটার উপরই করলে হবে, যে কোনো একটার উপর করলে হবে।
এখন আমি যদি ইন্টিজারই করি আচ্ছা, তাহলে তার কি মানে আমার একই ভ্যালু ভার্গারের থেকে আপনাকে, পারফরমেন্স বেশি হবে? বুঝছি, আপনাকে ভ্যালু না, একই ডাটা আপনাকে দুইটা ভ্যালু। অফকোর্স এটা ইন্টিজার, ইন্টিজার মানে 1000 টাইম ফাস্টার দেন দ্য বাটার। ঠিক আচ্ছা আছে। আচ্ছা, ওকে ভাই, বুঝতে পারছি। আর সেক্ষেত্রে আসলে আপনাকে এই ফিল্ডের, যেটা ফিল্ডের পাশাপাশি এটা শুধু আমাদের এই যে নন ট্রানজিশনাল টেবিল গুলোতেই রাখা হয় এরকমের। ঠিক আছে, নন ট্রানজিশনাল টেবিলে একটা ফিল্ডই থাকে, অনেক সময় কাজের প্রয়োজন আপনার যে অনেক ইয়ে রাখা থাকে যে চেঞ্জ হলে কি হয়। বাট ভাই, সে- আমরা যদি সেক্ষেত্রে ফর্মুলাটা জি, যদি দেখি, যে ফর্মুলাটা যদি ফলো করি, তাহলে সেক্ষেত্রে মানে দুইটা সেম আসার কথা, ওই যে দুটো ফর্মুলাটা সেম আমরা আসা না। দেখলাম। হুম, ওটাই। ওকে, হারুনুর থ্যাংক ইউ। রশিদ হাত তুলে রেজ করেছে, হ্যান্ড রেজ করেছেন, কাইন্ডলি। ভাইয়া, আপনিও যে একটা কথা বললেন ডাটা অডিটের জন্য আমরা রেখে দেই, যেমন আমাদের অনেক ট্রানজেকশনাল টেবিলের ডাটাগুলো আমরা ট্রিগার দিয়ে হিস্ট্রি টেবিল করে রাখি। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে মেইন টেবিলের ডাটা যদি 5 লাখ হয়ে যায়, ট্রানজেকশনাল হিস্ট্রি টেবিলের ডাটা হয়ে যায় তার 7 গুণ 5 গুণ, হুম। মানে 15 লক্ষ 20 লক্ষ। ভাই, এই ডাটাগুলার অ্যাকচুয়ালি ডিউরেশন কতদিন রাখা দরকার? কারণ ডাটাবেজে আলটিমেটলি এরকম যদি 60টা হিস্ট্রি টেবিল থাকে এবং এরকম যদি 20 লাখ করে ডাটা থাকে, তাহলে তো অডিটের জন্য আমার অনেক ক্যাপাসিটি আর কি যাচ্ছে। একজাক্টলি। আমি আপনার কথাটা এটাই উত্তর দিই যে আসলে এই ডাটার মালিককে, প্রথম কথা মনে করেন এই ডাটার মালিককে। ঠিক আছে। আমাদের দেশে যেটা হয় সাধারণত, মালিক তো আসলে ডাটা কি ফরম্যাট আছে জানে না। ডাটার মালিক হয়তো দেখা যায় যে কোন একটা অর্গানাইজেশন, তাই না? অথবা বিজনেস অটোমেশনে মনে করেন। তা বিজনেস অটোমেশনের দরকার আছে রেকর্ড, রিপোর্ট অথবা অ্যানালিসিস। সে কি ডাটা রাখতেছেন এটা তো জানে না। বাট আপনি ততক্ষণ পর্যন্ত কোনো ডাটাকে ডিলিট করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত একটা রেজুলেশন তৈরি না হবে। হ্যাঁ, আপনার কথাটা এটা বৈধতা যে এই ডাটা আমি কতদিন রাখবো, আমি কি বছরের পর বছর এই ডাটা রাখবো? ডাটা তো কস্টলি, আমার সার্ভার ইউজ হচ্ছে না, সার্ভার স্পেস ইউজ হচ্ছে না। তাহলে এটাও তো কস্ট আছে, কস্ট আছে না? সো এটা ইমিডিয়েটলি রেমিডি সহকারে এটা কর্তৃপক্ষের সাথে মিটিং করে, আমার মনে হয় যে কিছু কিছু ক্ষেত্রে ডাটা, যেমন আমি যদি অডিটেড ডাটা ধরি, যদি এক্সেস লগের ডাটা ধরি, এটা নট মোর দ্যান 6 মান্থ। এবং ট্রানজেকশনাল ডাটার যে হিস্ট্রি, আপ টু আপনার যদি ট্রানজেকশন সেটেল হয়ে যায়, এটা হিস্ট্রির আর প্রয়োজন নাই। এটা আমার মনে হয় রাখা যায়। বাট যেসব হিস্ট্রি ডাটা, আপনি হিস্ট্রি ডাটা বা ডিসিশন মেক করেন হিস্ট্রির উপরে, ওই ডাটাটা ডিলিট করা পারবে না। যেমন আপনার প্রসেস পাস হিস্ট্রি, এই ডাটা আপনি চাইলেও ডিলিট করতে পারবেন না। বুঝাইতে পারছি? জি ভাইয়া। ভাই, এই প্রসেস প্রসেস টেবিলের কথা। লিস্ট হিস্ট্রি, এটা জি, চাইলেও প্রসেস আপনি লিস্ট ডিলিট করতে হিস্ট্রি। পারবেন না। এটা অ্যাকচুয়ালি হিস্ট্রি টেবিল, বাট এটা কিন্তু আপনার ট্রানজেকশনাল টেবিল, তাই জি না? ভাইয়া, এটা অ্যাপ্লিকেশনে ইউজ হয় অ্যাক্টিভলি। এই রাইট, এটা আপনার ট্রানজিশনাল টেবিল। আমি বলছি এটা হিস্ট্রি টেবিল, বাট দ্যাটস মেক ট্রানজিশন অ্যাকচুয়ালি। এভরি ট্রানজিশন এখানে বলে। কিন্তু ইউজার লগ, ইউজার লগের হয়তো কবে কবে চেঞ্জ হয়েছে এটা অতটা মানে সেন্সিটিভ, বাট এটা কিন্তু আপনি 1 ইয়ার অথবা ইসের আগে ডিলিট করলে কিছু না। বাট অবশ্যই এভরি ডাটা, অডিটে বলে যেটা, যে এভরি ডাটা, এটা রেজিস্ট্রেশন ছাড়া আপনি ডাটাকে রিমুভ করতে পারবেন, নাহলে অডিট কিন্তু আপনাকে আপত্তি দেবে। ভাইয়া, কিন্তু প্রসেস লিস্ট জি বলুন। হিস্ট্রি টেবিলটা নিয়ে একটু প্রশ্ন ছিল। জি বলুন। ভাইয়া, এই হিস্ট্রি টেবিলটাতে তো আমার প্রত্যেকবারই ট্রিগারে হচ্ছে ডাটা পড়তেছে, আর হুম। আমার প্রসেস লিস্ট সবচেয়ে বেশি হচ্ছে আপডেট চলে, হুম। সবচেয়ে বেশি আপডেট চলে। হুম। এখন ভাইয়া, সেই ক্ষেত্রে এই টেবিল, হিস্ট্রি টেবিলে অনেক বেশি ডাটা, যেমন 20 লক্ষ ডাটাও যদি হয়ে যায়, তো নিউ এন্ট্রির জন্য আমার প্রত্যেকবারই ওইখানে একটা আপডেট কোয়েরি চলতেছে বা একটা কোয়েরি ইনসার্ট হইতেছে, তারপর হচ্ছে টোটাল ট্রানজেকশনটা ক্লোজ হইতেছে। হুম। তার মানে ভাইয়া, আমার বেশি ডাটার উপর যখন একটা নতুন একটা রেকর্ডও ইনসার্ট হইতেছে, তখন কিন্তু ওই কোয়েরি টাইমটা বেড়ে যাচ্ছে। হুম। আসলে কি আপনারা এই প্রসেস লিস্ট নিয়ে আপনার মনে হয় এতে এতটা অপটিমাইজ করা আছে, প্রবলেম হওয়ার কথা না। যদি প্রবলেম হয় আমি দেখে দেবো ইন্টিজার প্রজেক্টে। কারণ কি এটা খুব একটা বেশি সময় নেয় না। ভাইয়া, আমার আর কোশ্চেনটা হইলো, মানে আমি জি, কোশ্চেনটা একটু করতে চাচ্ছি, সেটা হইতেছে
আমার যখন এরকম কেস হবে যে আমার একটা ট্রানজেকশনাল টেবিলের হিস্ট্রি টেবিলটাও অনেক বেশি, ওটাও একটা কাইন্ড অফ ট্রানজেকশনাল টেবিল। সো এইরকম কেসগুলোতে আমার ডাটাও বেশি হয়। তো সেই ক্ষেত্রে ভাই আমার ইনসার্ট এবং আপডেট কোয়েরিটার আসলে স্লনেস কেমন হবে, এবং এটা যদি স্লো হয়ও সেটার ক্ষেত্রে আমরা ইমপ্রুভমেন্ট কিভাবে করব, এটা হচ্ছে আমার কোশ্চেন। আচ্ছা, মেনলি হচ্ছে যে এখানে আমাদের যেটা প্রসেস হিস্ট্রি টেবিল আছে, এই টেবিলটা সো মাচ অপটিমাইজ, ঠিক আছে, এবং এখানে আননেসেসারি ডাটা কম থাকে, যার কারণে কিন্তু এখানে ইফেক্টটা হয় না। আপনার ক্ষেত্রে হইতে পারে যে আপনাদের মেনলি ঝামেলা হচ্ছে পেমেন্ট হিস্ট্রিতে ঝামেলা। পেমেন্ট হিস্ট্রিতে একটা ঝামেলা হয়, এটা ওটাও কিন্তু হিস্ট্রি টেবিল। হ্যাঁ। এটা অ্যাকচুয়ালি হয়, কিন্তু এই পেমেন্ট হিস্ট্রিতে আমি দেখছি এটা রেগুলার ঝামেলা হয়, তখন ওখানে বড় বড় জেসন ডাটা ঢুকানো আছে। তো ওই লাইনটাতে আমি আসতেছিলাম যে ডাটা টাইপ কিভাবে ডিফাইন করা যায়। সেক্ষেত্রে আপনি এটা ইজিলি মেনটেন করতে পারেন হচ্ছে যে পেমেন্ট লগ হিস্ট্রি আসলে ওয়ান্স যা পেমেন্ট মেড হয়ে গেছে এটা প্রয়োজন পড়ে না হিস্ট্রিটা। সেটেলমেন্ট হয়ে গেলে আর এটা প্রয়োজন হবে না, আনটিল সেটেলমেন্ট এটা লাগে, তারপর কিছুদিন ডাটা রাখতে হয়। সেকেন্ডলি হলো এখানে জেসন ফিল্ড যে ফিল্ডগুলোতে রাখেন আপনার, ওই ফিল্ডগুলো আয়দার করা আছে ভার্কার, অথবা করা আছে এখানে টেক্সট। যদি টেক্সট করা থাকে তাহলে আপনি বেঁচে গেছেন, কারণ টেক্সট করা থাকলে ডাটাবেজে ওই পরিমাণে লোড তৈরি হয় না। জেসন করা থাকলে কিছুটা লোড হয়, যদি ভার্কার করা থাকে 100% লোড তৈরি হয়। তাই সেক্ষেত্রে যে বড় বড় ডাটা যেসব ফিল্ডে থাকে ওইসব ডাটাতে ভার্কার আমরা পরিহার করা উচিত। মানে কেউ রাখছে ভার্কারে, কিন্তু অ্যাকচুয়ালি বেসিক্যালি 2000 ভার্কার ক্যারেক্টার দিয়েছেন 2000, এটা আসলে দেওয়া উচিত না। বুঝতে পারছি? এই ধরনেরটা পরিহার করলে ওখানে পারফরমেন্স ভালো পাওয়া যায়। আচ্ছা ভাইয়া। ঠিক আছে। আর আমার প্রসেস লিস্ট কেন ফাস্টার চলে জানেন, এখানে কোনো আসলে ওই যে টেক্সটুয়াল ডাটা তেমনটা নাই বললেই চলে, এখানে ম্যাক্সিমাম আইডি করে কাজ করে, এই জন্য প্রসেস ভালো কাজ করে। বুঝতে পারছি? জি ভাইয়া। ওকে, আর কারো কোনো কোশ্চেন আছে? উই আর নাও এট দ্য এন্ড অফ দ্য সেশন। ওকে, আই থিঙ্ক আসলে কারো কোশ্চেন নাই। সবাইকে একটা বিগ থ্যাঙ্কস যে আপনারা অনেকক্ষণ যাবত আমাদের সাথে ছিলেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার তরফ থেকে খুদা হাফেজ, তৌফিক আর রাখা প্লিজ। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ধন্যবাদ তৌফিক আর ভাইয়া। রাখা। আমরা জি ভাইয়া, শুনতে পেরেছি ভাইয়া। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া আজকের সেশনটা নেওয়ার জন্য, এবং আমি আজকে কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে ফিডব্যাক ফর্ম এবং আমাদের যে হোমওয়ার্ক গুলো আছে সেগুলো ডেলিভার করে দিব। আগামী সপ্তাহে ক্লাসের আগে দয়া করে সবাই সেগুলো জমা দিয়ে দিবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।